আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সবাই আমাকে একটু জানাতে যে তোমাদের সাউন্ড এবং ভিডিও তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা, একটু আমাকে জানাও যে সাউন্ড ভিডিও সবকিছু ক্লিয়ার কিনা। জানাও যে সাউন্ড ভিডিও সবকিছু ক্লিয়ার কিনা। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে যে সাউন্ড সবকিছু সব ক্লিয়ার আছে। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। আমরা বেশি কথা বাড়াবো না। আজকে আমাদের সিরিয়ালে চতুর্থ ক্লাস, কিন্তু আসলে মোট টপিক বা ক্লাস হয়েছে আসলে তিনটা, একটারে দুইটা ভাগ আমরা নিয়েছি, তোমরা জানো তো। সাউন্ড ভিডিও যদি ঠিক থাকে তাহলে আমি ক্লাসটা শুরু করি। আর আজকের ক্লাসের টপিক তোমরা অলরেডি টাইটেলে দেখতে পাচ্ছ। আজকের ক্লাসের আমাদের টপিক হলো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ডিগ্রি, অর্থাৎ কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। এই কয়টা টপিকের মধ্যে অনেক ধরনের আলোচনা আছে, ছোট ছোট, যেটা একেবারে ওই যে প্রোনাউনের মতো একেবারে ধারাবাহিক কোনো আলোচনা এখানে তেমন একটা নাই। মানে ছোট ছোট আলাদা আলাদাভাবে অনেক আলোচনা আছে। তো এই জন্য এই টপিকগুলোর আলোচনার প্রেক্ষিতে আমরা আজকে যেটা করব সেটা হলো বিগত বছরের প্রশ্নগুলো আমরা একটু দেখব এই টপিকগুলো থেকে, শুধুমাত্র যে কি ধরনের প্রশ্ন আসছে। তো ওইগুলো আলোচনা করার সময় ইনশাল্লাহ আমরা সেগুলোর ব্যাখ্যা বলতে একেবারে বেসিকটাও আমরা তখন পড়তে থাকবো। তোমরা যারা আমার এমসিকিউ ক্লাস এর আগে করেছো তারা অলরেডি জানো যে আমি আসলে এমসিকিউ যখন পড়াই তখন আমি ডিটেলসে পড়াই, একেবারে ব্যাখ্যা করে করে পড়াই। সো জাস্ট এরকম না যে শুধু কয়েকটা কোশ্চেন আমি সলভ করে দিলাম, এরকমটা না। তো তোমরা আমাকে একটু জানাও যে সাউন্ড সব কিছু ক্লিয়ার কিনা। ওকে, ক্লিয়ার। আচ্ছা, মাইশা অনেকগুলো কোশ্চেন দিছে, আমি এই কোশ্চেনগুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি। থ্যাংক ইউ মাইশা, স্ক্রিনশট নিয়ে রাখতেছি, এগুলো আমি সমাধান করব ইনশাল্লাহ। আচ্ছা, এখানে লাইভটা শুরু হয়নি। হ্যাঁ, এখানে তো শুরু হয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। যারা সালাম দিয়েছো তাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সোহাগ মিয়া ওয়ালাইকুম আসসালাম, আলামিন ওয়ালাইকুম আসসালাম, শিহাব বলছে অল ক্লিয়ার। ওকে, সুমাইয়া ওয়ালাইকুম আসসালাম, আবির হাসান ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপরে কোশ্চেন সলভ করলে ভালো, বেসিক মোটামুটি পারি। আচ্ছা, এটাই হলো আসলে প্রবলেম। কারো কারো ধর এখানে আমাদের সব রকমের শিক্ষার্থী আছে, তো কারো কোশ্চেন সলভ করলেও হয়ে যায়, কারো বেসিকটা থেকে একটু শুরু করলে ভালো হয়। সব ধরনের শিক্ষার্থী আমাদের আছে। তো ইনশাল্লাহ আমি কোশ্চেন সলভ করি আর বেসিক পড়াই, দুইটার মধ্যেই ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা থাকবে। সুমন মিয়া ঠিক আছে, শুরু করেন। ওকে, রবিউল ইসলাম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মুসাম্মদ লাজু আক্তার ওয়ালাইকুম আসসালাম। প্রিয়া আদাব, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, অপূর্ব হালদার ক্লিয়ার। আতাউল মাহমুদ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, সবাই যারা আশা করি চলে এসেছে, কারণ আজকে আমি যেটা বলছিলাম তিনটায় শুরু করবো, আমি তিনটাতে শুরু করেছি ইনশাল্লাহ। তাহলে আমরা কথা না বাড়িয়ে চলো আলোচনায় চলে যাই। আজকে আমাদের কোশ্চেনগুলো আমরা প্রথমেই দেখি। তবে আবারও বলি, আমার এখানে কোশ্চেন সলভ মানে শুধুমাত্র এমসিকিউর আনসার বলে যাওয়া না, তোমরা অলরেডি জানো। সো আমরা ব্যাখ্যাটাও জেনে যাবো ইনশাল্লাহ। আর সত্যি কথা বলতে কি, আমি আমি গতকালকে একটা কমেন্ট দেখলাম, একটা মেসেজ দেখলাম আমি আমাদের প্রতিষ্ঠানে কারো মাধ্যমে। তো সেখানে তাকে অনেক বেশি হতাশ মনে হয়েছে আমাকে। সে কিছুই পড়ে না, এরকম একটা অবস্থা, স্যার সব শেষ হয়ে গেল। আমি একটা বিষয় তোমাদের কাছে একটু যদি জানতে চাই,
তোমরা এই কোর্সের মাধ্যমে রাজশাহী তারপরে হলো তোমার গুচ্ছ, 7 কলেজ, এগুলোর একটা প্রস্তুতির আমরা এখানে বলেছি। কিন্তু তোমরা কোর্স কেনার আগে, যারা নতুন করে কোর্স কিনেছো, আগে থেকে যারা প্রি অ্যাপ্রুভ পেয়েছো তাদের কথা ভিন্ন, যারা নতুন করে কোর্স কিনেছো, তোমরা কি আসলে এই উদ্দেশ্যে কোর্স কিনেছো যে আমি স্যার কিছুই পড়ি নাই, আমি কিছুই জানি না, কিছুই পারি না, আমি আপনার এই কোর্সটা কিনছি, আমি রাজশাহীতে চান্স পাবো, আমি গুচ্ছতে চান্স পাবো, 1 মাস পর আমার পরীক্ষা? এটা আদৌ কোনোদিন সম্ভব? তাহলে মানুষের এই যে বছর জুড়ে মানুষের যে পরিশ্রম, এই পরিশ্রমের কোনো মূল্য আছে? যদি তুমি 1 মাস পড়াশোনা করে তুমি চান্স পেতে চাও, তো এই চিন্তাটা যাদের আছে তাদের জন্য আসলে আমার সমবেদনা। তবে তুমি যদি বলো যে ভাইয়া আমি চেষ্টা করতেছি অনেক আগে থেকে, কিন্তু আমি পেরে উঠছি না, আমি পড়েছি কিন্তু আমি গুছায় উঠতে পারতেছি না, আমার এখনো কিছু কিছু জায়গায় ল্যাকিংস আছে, এখনো আমি কোশ্চেন সলভ করতে গেলে পারি না, এখনো আমি মানে অনেক জায়গাগুলোতে আমার প্রবলেম রয়ে গেছে, তাদের জন্য আসলে এই কোর্সগুলো। তুমি যদি বলো আমি কিছুই পড়ি নাই, তাহলে তো তোমাকে কোনোদিনও ভাই 1 মাসে চান্স পাওয়ানো সম্ভব না। ওকে, সো এই জন্য তোমরা দয়া করে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবা যে তুমি আগে থেকে যদি কিছু অন্তত পড়ে আসো, আমরা তোমাকে হেল্প করতে পারবো। কিন্তু কিছুই যদি পড়ে না আসো, এই 1 মাসে তোমাকে যদি আমি বলি যে তুমি এই 1 মাস আমাদের ক্লাস করলে তুমি চান্স পাবা, এটা কিভাবে সম্ভব বলো? কিভাবে সম্ভব এটা তাহলে? আচ্ছা, তা আশা করি তোমরা এখানে যারা পড়াশোনা করেছো তার আগে থেকে অন্তত কিছু পড়েছো। ঠিক আছে, আমি বলছি না তুমি সব পারো, তাহলে আর আমার কাছে আসছো কেন? তো অন্তত কিছু পড়েছো, সেই জায়গার উপর ভরসা করে ইনশাল্লাহ সামনে পরিশ্রম করলে আমাদের আগানো সম্ভব। আচ্ছা, প্রথম কোশ্চেন, ড্যাশ হায়ার ইউ ক্লাইম ড্যাশ কোল্ডার ইট গেটস। তুমি যত উপরে উঠবে তত তোমার কি হবে বলো? তত তোমার ঠান্ডা অনুভব হবে। এটা কিসের নিয়ম? আচ্ছা, এটা হলো আমাদের একটা খুব সুন্দর একটা বিষয় আছে, সেটা হলো ডিগ্রি এর মধ্যে। ডিগ্রি কি দিয়ে হয় বলো তো? অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব দিয়ে, তাই না? মেইনলি অ্যাডজেক্টিভ দিয়ে হয়, অ্যাডভার্ব দিয়েও হয়, তবে সাধারণত অ্যাডজেক্টিভ দিয়ে হয়। ডিগ্রি এর মধ্যে আমরা জানি 3টা ডিগ্রি আছে, একটা হলো D1, একটা D2, আর একটা হলো D3। D3 এটাকে বলে হলো সুপারলেটিভ। কি বলে? সুপারলেটিভ ডিগ্রি বলে, তাই না? আচ্ছা, আর D2 এটা কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ। আচ্ছা, আর D3 এটাকে বলা হচ্ছে হলো তোমার পজিটিভ ডিগ্রি। তো এই কয়েকটা ডিগ্রির একটা প্রাইমারি আলোচনা আছে। এই কয়েকটা ডিগ্রির কি আছে বলে? একটা প্রাইমারি আলোচনা আছে। সেই প্রাইমারি কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য কি? পজিটিভ ডিগ্রি সাধারণত মানে D1 যেখানে থাকে সেখানে সাধারণত অ্যাজ ডট ডট অ্যাজ অথবা সো ডট ডট অ্যাজ বসে। সো ডট ডট অ্যাজ সাধারণত নেগেটিভ সেন্টেন্সে বসে, আর অ্যাজ ডট ডট অ্যাজ সবার ক্ষেত্রেই বসে। আচ্ছা, কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা কি বলি? কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে হলো D2 এবং তারপর একটা দেন থাকে। কি থাকে? একটা দেন থাকে। সুপারলেটিভ ডিগ্রিতে আমরা কি করি? আমরা D প্লাস D3 মানে সুপারলেটিভ ডিগ্রি আমরা বসাই। তো কম্পারেটিভে কিন্তু কখনো আর্টিকেল দি বসে না, আবার সুপারলেটিভ আর্টিকেল দি ছাড়া সাধারণত বসে না। হ্যাঁ, মাঝে মাঝে এটার ব্যতিক্রম আছে, একটু পরে আমি বলতেছি। তো কম্পারেটিভে মাঝে মাঝে কি বসে, মানে কি বসে না, কোনো দি আর্টিকেল বসে না কম্পারেটিভ ডিগ্রির আগে। যেমন একটা কম্পারেটিভ ডিগ্রি হলো ফিউয়ার, ফিউয়ার অথবা লেস, এগুলো কম্পারেটিভ ডিগ্রি। D2 এগুলো কম্পারেটিভ ডিগ্রি। তো এগুলোর আগে কি বলছে? এগুলোর আগে দি বসবে না। কিন্তু দুইটা জায়গায় এই কম্পারেটিভ ডিগ্রির আগে দি বসতে পারে, দুইটা জায়গায়। সাধারণত কোথাও কি হবে না, দা ফিউয়ার, দা লেস, এগুলো সাধারণত হবে না। কিন্তু দুইটা জায়গায় কম্পারেটিভের আগে দি আর্টিকেল বসতে পারে। এই দুইটা জায়গা কোন জায়গাটা? আচ্ছা, এই দুইটা জায়গার একটা হলো যত তত বোঝালে আমরা D প্লাস D2 মানে কম্পারেটিভ ডিগ্রি বসাবো। ওকে, আরেকটা হলো অফ দ্য টু এবং বোথ অফ দেম, এইটা থাকলেও আমার দি প্লাস কম্পারেটিভ ডিগ্রি বসবে। অফ দ্য টু
অথবা বোথ অফ দেম এটা উল্লেখ করে তুলনা করলে। যেমন ধরো আমি কমন একটা নাম দিয়ে বলি, রহিম ইজ দ্য টলার অফ দ্য টু বয়েজ। রহিম ইজ দ্য টলার অফ দ্য টু বয়েজ। ওকে, আচ্ছা। তো সেখানে আবার দেন থাকবে না, কিন্তু সেখানে কম্পারেটিভে কি থাকবে না, দেন থাকবে না। তো যত তত বোঝালে অথবা অফ দ্য টু, বোথ অফ দেম থাকলে আমরা কম্পারেটিভের আগেও আর্টিকেল দি ব্যবহার করি। তাছাড়া আর কোথাও আর্টিকেল দি বসে না। আর্টিকেল দি বসবে হলো সুপারলেটিভ ডিগ্রির সাথে। কার সাথে বসবে? এই যে সুপারলেটিভ ডিগ্রির সাথে। ক্লিয়ার? গতকালই ডিগ্রি পড়ছি। কোথায় পড়ছি? ঈশান সূত্রধর। এই ক্লাসে কমেন্ট করলো পিন হইব না, মানে বুঝি নাই। সিজুকা, সেপ্টেম্বর থেকে পড়তেছি, তারপরও মনে হইতেছে আরো পড়া দরকার। হ্যাঁ, এইটা ঠিক আছে। এইটা যদি কারো মনে হয় এইটা ঠিক আছে যে স্যার অনেক আগে থেকে পড়াশোনা করতেছি কিন্তু এখনো গুছিয়ে উঠতে পারতেছে না, মনে হচ্ছে পারবো না, এটা কনফিডেন্সের বিষয়, এটা পড়তে পড়তে আস্তে আস্তে পারবে, এটা ঠিক আছে, এইটাতে কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে, আসো। আচ্ছা, আসো। ওকে, আমি তো সেকেন্ড টাইম, তাও ভয় করছে। আল্লাহ ভরসা, ওই ভয়টুকু থাকা ভালো, কিন্তু কনফিডেন্স হারানো যাবে না, বিশ্বাসও থাকতে হবে। ওকে, তাহলে এইবার এই কোশ্চেনটা আমরা দেখি। ড্যাশ হায়ার ইউ ক্লাইম্ব, যতই তুমি উপরে উঠবে, ড্যাশ কোল্ডার ইট গেটস, দ্য কোল্ডার ইট গেটস। তাহলে আমার দুইটা জায়গাতে আনসার কি হবে? দি। সো আমার সঠিক উত্তর অপশন এ। দ্বিতীয় কোশ্চেন, হুইচ পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড ইমিটেড? এটা কিন্তু 23-24-এর প্রশ্ন, রাজশাহীর। হ্যাঁ, ওকে। Which part of speech is the word imitative? Imitative কোন পার্টস অফ স্পিচ? সাধারণত টিভ থাকলে আমরা সেটাকে অ্যাজেক্টিভ বলবো। সাধারণত আমরা কি বলবো? টিভ থাকলে আমরা তাকে অ্যাজেক্টিভ বলবো। তো অ্যাজেক্টিভ কি শুধু টিভ থাকলেই হবে, আর কিছু থাকলে হবে না? হবে। এইটা একটু সংক্ষেপে তোমরা মনে রাখতে পারো। সেটা কিভাবে? দেখো, এটা একটু খাতায় এইভাবে লিখতে পারো। এল এবল, ইকবল, ফুল, লেস, টিভ, আস, সিভ। এল এবল, ইকবল, ফুল, লেস, টিভ, আস, সিভ। এই কয়েকটা খুবই কমন অ্যাজেক্টিভের সাফিক্স, খুবই কমন অ্যাজেক্টিভের সাফিক্স। আনকমনগুলো কি? আনকমনগুলো হলো সাম, যেমন অসাম, হ্যান্ডসাম। ঠিক আছে, আচ্ছা। তারপরে হলো ওয়াইজ, সেশন ওয়াইজ, শিক্ষাবর্ষ প্রতি, স্টুডেন্ট ওয়াইজ, শিক্ষার্থী প্রতি। ঠিক আছে, মেরিট ওয়াইজ, মেধাভিত্তিক নিয়োগ হবে। তো শব্দের শেষে যদি, শব্দের শেষে কিন্তু প্রথমে না, এগুলো আবার শব্দের শেষে সাম, ওয়াইজ এবং নাউনের সাথে এল ওয়াই, কার সাথে? নাউনের সাথে এল ওয়াই, এগুলো থাকলে তারাও কি হবে? অ্যাজেক্টিভ হবে। তারাও কি হবে? অ্যাজেক্টিভ হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই সাম দিয়ে একটা কথা মনে পড়লো, এটা একটু বলে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। সেটা হলো সাম টাইম, আরেকটা হলো সাম টাইম, আরেকটা হলো সামটাইমস। ঠিক আছে, আরেকটা হলো সামটাইমস। এই চারটা শব্দের চারটাই সঠিক, এই চারটা শব্দের চারটাই সঠিক, কিন্তু চারটা অর্থ আছে। এই চারটা শব্দের চারটাই সঠিক, কিন্তু চারটা আলাদা অর্থ আছে। ঠিক আছে, এটা কিন্তু ওরকম না, এটা তো অসাম, হ্যান্ডসাম, ওই টাইপের। ঠিক আছে, এইটা দেখে মনে পড়লো, তাই চারটা শব্দ তোমাকে আমি বললাম, এখানে বলতেছি কনফিউশনগুলো একটু এড়ানোর জন্য। আচ্ছা, এই সামটাইম মানে হলো এটা একটা অ্যাজেক্টিভ, এটা একটা অ্যাজেক্টিভ। এর অর্থ হলো সাবেক, সাবেক বা প্রাক্তন।
তোমাদের যাদের প্রাক্তন আছে, সাবেক আছে, তাদেরকে বলবো তোমরা সামটাইম। ঠিক আছে? আচ্ছা, তাদেরকে আমরা কি বলবো? সামটাইম বলবো। যেমন ধরো আমি বলতে পারি সামটাইম প্রাইম মিনিস্টার, তার মানে কি সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বা সামটাইম প্রাইম মিনিস্টার বা প্রাক্তন প্রাইম মিনিস্টার। এর আরেকটা অর্থ আছে সামটাইমের, সেটা হলো কোনো এক সময়, কোনো এক সময়, কোনো এক সময়। যেমন আই ওয়াজ ইন লন্ডন সামটাইম, কোনো এক সময় আমি লন্ডনে ছিলাম। দেন আই উইটনেসড এ টেরিবল স্টোরি, আমি একটা ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হলাম। এরকম গল্প বলে না ওয়ান্স আপন এ টাইমের মতো? এই ওয়ান্স আপন এ টাইম দ্বারা যেটা বোঝায় সেটা সামটাইম দিয়ে বোঝানো যায়। ঠিক আছে? তাহলে সামটাইম মানে সাবেক বা প্রাক্তন, আর কোনো এক সময় এটা অর্থ ব্যবহার করা হয়। আরেকটা বলি, মানে আরেকটা বলতে তারপরে সাম টাইম, এটার অর্থ হলো কিছু সময়, কিছু সময়। এটা আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন ফ্রেজ, আনকাউন্টেবল নাউন ফ্রেজ, কারণ সময় তো গোনা যায় না। তাহলে সাম টাইম মানে কি কিছু সময়। প্লিজ গিভ মি সাম টাইম, আমাকে কিছু সময় দাও, তার মানে কি কথা বলতে চাচ্ছে এই টাইপের। আচ্ছা, তাহলে এটা আনকাউন্টেবল নাউন ফ্রেজ। এরপরেরটা সামটাইমস, এটা হলো অ্যাডভার্ব। এটা কি বলো? এটা অ্যাডভার্ব সামটাইমস। এটার মানে হলো মাঝে মাঝে, মাঝে মাঝে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। এরকম সামটাইমস, সামটাইমস আই সি ইউ, মাঝে মাঝে কি আমি তোমাকে দেখতে পাই, চিরদিন কেন পাই না। হোয়াই নট ফর এভার, হোয়াই নট ফর এভার, চিরদিনের জন্য কেন নয়। আচ্ছা, এরপরে সামটাইমস, এটার অর্থ হলো কয়েকবার, এটা কাউন্টেবল, এটা হলো কয়েকবার, কয়েকবার। এটা কাউন্টেবল, কাউন্টেবল নাউন ফ্রেজ, কাউন্টেবল নাউন ফ্রেজ, কয়েকবার। যেমন আমি তাকে কয়েকবার দেখেছি, আই হ্যাভ সিন হিম সাম টাইমস, আমি তাকে কয়েকবার দেখেছি। আমি তোমার বাসায় কয়েকবার এসেছি, তুমি একবারও যাও নাই। তাহলে আই হ্যাভ কেম ইয়োর হোম অথবা আই হ্যাভ কেম হিয়ার সাম টাইমস, আমি কয়েকবার এখানে এসেছি। আচ্ছা, তার মানে সামটাইম সাবেক বা প্রাক্তন বা কোনো এক সময়, সাম টাইম আলাদা করে বললে কিছু সময়, এটা আনকাউন্টেবল। সামটাইমস এটা অ্যাডভার্ব মাঝে মাঝে, সামটাইমস কয়েকবার, এটা কাউন্টেবল। এইটুকু ক্লিয়ার? সংজ্ঞাটা বলে ফেলেন স্যার। সাব্বির, কোনটার সংজ্ঞা ভাইয়া? কোনটার সংজ্ঞা? আচ্ছা, এটুকু ক্লিয়ার কিনা বলো, ইয়েস অর নো? এটুকু ক্লিয়ার কিনা বলো, ইয়েস অর নো? এটুকু ক্লিয়ার কিনা, ইয়েস অর নো? আচ্ছা, আমরা এবার পরের কোশ্চেনে চলে যাই। 3 নম্বর প্রশ্ন, হোয়াট পার্ট অফ স্পিচ রেয়ার ইজ? রেয়ার কোন পার্টস অফ স্পিচ? রেয়ার হলো অ্যাডজেক্টিভ। দেখো, অ্যাডজেক্টিভের সাথে অ্যাডভার্বের সম্পর্কটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। তুমি কখনোই অ্যাডজেক্টিভ পড়তে পারবে না অ্যাডভার্ব ছাড়া। ঠিক আছে? দেখো, রেয়ার, তারপরে হলো তোমার স্কার্স, স্কার্স, তারপরে হলো তোমার হার্ড, হার্ড, বেয়ার। আচ্ছা, রেয়ারের আগে আরেকটা লিখি, বেয়ার, সরি সরি, বেয়ার। এই যে যে চারটা শব্দ আছে, রেয়ার, বেয়ার, রেয়ার, স্কার্স আর হলো হার্ড, এই চারটা শব্দের মধ্যে এই তিনটা, এই চারটা শব্দের মধ্যে এই তিনটা অ্যাডজেক্টিভ। রেয়ার, বেয়ার, স্কার্স, এই তিনটা কি বলো? অ্যাডজেক্টিভ। আর হার্ড, এইটা হলো তোমার অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুইটাই। হার্ড কথাটা অ্যাডজেক্টিভও হয়, অ্যাডভার্বও হয়।
এখন কথা হলো এই শব্দগুলোর সাথে এলওয়াই যোগ করা যায়। কি যোগ করা যায় বলো? এলওয়াই যোগ করা যায়। তো এই শব্দগুলোর পরে এলওয়াই যোগ করে যা হয়, এই শব্দগুলোর পরে এলওয়াই যোগ করে যা হয় সেগুলো সবাই অ্যাডভার্ব। অর্থাৎ বেয়ার অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই যোগ করে তুমি যেটা বানাইলা সেটা হলো বেয়ারলি। সেটা কি বলো? বেয়ারলি। তাহলে এটা হলো অ্যাডভার্ব। আচ্ছা, ঠিক তেমনি ভাবে রেয়ারলি, এটা কি? অ্যাডভার্ব। ঠিক তেমনি ভাবে স্কার্সলি, স্কার্সলি এটাও অ্যাডভার্ব। আর হার্ডলি, হার্ডলি এটাও কি বলো? অ্যাডভার্ব। তাহলে আমরা কি দেখলাম? বেয়ার, রেয়ার, স্কার্স এই কয়েকটা হলো শুধুমাত্র অ্যাডজেক্টিভ। আর হার্ড এটা অ্যাডজেক্টিভও হয়, এটা অ্যাডভার্বও হয়। আর এদের সবার সাথে এলওয়াই যোগ করে কি করা যায় বলো? কি করা যায় এদের সাথে এলওয়াই যোগ করে? ও বলো কেন, তোমরা তো নাই সামনে। আচ্ছা, এদের সাথে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব বানানো হয়, ঠিক আছে? এবং এদের সবার মোটামুটি একটাই অর্থ, কদাচিৎ বা খুব কম। খুব কম, খুব কম। এবং এগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে, তাই এই বাক্যে নেগেটিভ থাকে না আলাদা করে। এগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে, তাই এই শব্দগুলো ব্যবহার হলে বাক্যে আলাদা করে নেগেটিভ লাগে না, ঠিক আছে? ওকে, এইবার যেহেতু এটা দেখাইলামই, এর সাথে আরেকটা জিনিস আমরা একটু দেখে ফেলি। এই যে যে হার্ডের কথাটা বললাম না, যে এইটা তোমার একটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুইটাই হতে পারে। হার্ডলি তো অ্যাডভার্ব হবেই, কিন্তু হার্ড কথাটা অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। তো এদের মধ্যে এদের মতো আরো কয়েকটা শব্দ আছে যারা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুইটাই হতে পারে। আরো কয়েকটা শব্দ আছে, যেমন হার্ড তো আছেই, হার্ড, ফাস্ট, লেট। হার্ড, ফাস্ট, লেট। আচ্ছা, সিরিয়ালটা একটু অন্যভাবে দিই। হার্ড, লেট, ফাস্ট, এনাফ। এই শব্দগুলো অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। এরা কি হতে পারে বলো? এরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুইটাই হতে পারে। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব দুইটাই হতে পারে, ঠিক আছে? আচ্ছা, কারা কারা? হার্ড, লেট, ফাস্ট, এনাফ। এখন এটা বুঝবা কি করে এরা অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? খুবই সিম্পল। অ্যাডজেক্টিভ যদি হয় সে কোনো নাউনকে মডিফাই করবে, অ্যাডভার্ব যদি হয় সে কোনো ভার্বকে মডিফাই করবে, ঠিক আছে? যেমন ধরো এখান থেকে আমি একটা উদাহরণ যদি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি। We got into, আমি আচ্ছা এখানে জায়গা হবে, একটু এদিকে নেই। ওকে, we got into the late train। এই জায়গাটায় দেখো, we got into the late train। আমরা কি করলাম? আমরা লেট ট্রেনে উঠলাম। এই জায়গাটায় লেট শব্দটা কাকে মডিফাই করছে? ট্রেনটাকে মডিফাই করছে। ট্রেন হলো নাউন। কোন ট্রেনে উঠলাম? দেরি করে আসা ট্রেনে, মানে দেরি হওয়া ট্রেন। তার মানে লেট শব্দটা ট্রেনকে মডিফাই করতেছে, আমার ভার্বকে না। আমরা দেরি করে উঠছি এটা বলে নাই, দেরি হওয়া ট্রেন, দেরি হওয়া ট্রেন মানে বিলম্ব, বিলম্বিত ট্রেন। তাহলে এই শব্দটা ট্রেন নাউনটাকে মডিফাই করছে, তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। কিন্তু আমি যদি বলি উই গট ইনটু দ্য ট্রেন লেট, আমরা ট্রেনে দেরি করে উঠলাম। এখন ট্রেন কিন্তু দেরি করে না, এখানে এখানে কি করে না বলো? এখানে ট্রেনের সাথে যদিও লেট আছে, কিন্তু ট্রেন দেরি করে নাই। ট্রেন কি করে নাই? দেরি করে নাই। দেরি করছে কে? আমরা। বলছে উই গট ইনটু দ্য ট্রেন, আমরা ট্রেনে উঠলাম লেট, দেরি করে। তার মানে এখানে লেট মানে দেরি করা, এই শব্দটা আমার গট ইনটু বা এই ভার্বটাকে মডিফাই করছে। তাহলে ভার্বকে মডিফাই করার ফলে আমার লেট কি হয়ে গেছে? অ্যাডভার্ব হয়ে গেছে। তাহলে এরা নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ, এরা ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব। আশা করি এইটুকু ক্লিয়ার। তো এখানে আরেকটা জিনিস আমরা একটু দেখি।
হার্ডের সাথে এলওয়াই যোগ হয়, এটা আমরা জানি, এটা সঠিক। লেটের সাথে এলওয়াই যোগ হয়, এটাও আমরা জানি, এটা সঠিক। লেটের সাথে এলওয়াই যোগ হয়ে লেটলি হয়, যার অর্থ সম্প্রতি, জাস্ট, রিসেন্টলি এরকম অর্থ দেয়। কিন্তু লেটের সাথে এলওয়াই হয়ে কি হয়? সম্প্রতি বা রিসেন্টলি, দেরি করা না, তখন আবার দেরি করার অর্থ থাকে না, সম্প্রতি বা রিসেন্টলি এরকম অর্থ দেয়। আচ্ছা, ফার্স্টের সাথে এলওয়াই যুক্ত করা যায় না, ফার্স্টের সাথে এলওয়াই যুক্ত করা যায় না, অর্থাৎ ফার্স্টলি এই কথাটা ভুল, এটা ক্রস, ফার্স্টলি কথাটা হবে না। ঠিক তেমনি ভাবে এনাফ এর সাথেও এলওয়াই যুক্ত করা যায় না, এর সাথে এলওয়াই কি করা যায় না বলো? যুক্ত করা যায় না। এই দুটো আমি লাল দাগ দিয়ে দিই। এর সাথে এলওয়াই যুক্ত করা যায় না। হার্ড, হার্ডলি, লেট, লেটলি, কিন্তু ফার্স্ট থেকে ফার্স্টলি হবে না, এনাফ থেকে এনাফলি হবে না। আবার ফার্স্ট ভাইব না, প্রথম, ফার্স্ট, ওর সাথে এলওয়াই হবে, কিন্তু ফার্স্ট ওটার সাথে এলওয়াই হতে পারে। তো এইটুকু আমরা দেখলাম যে যারা এরকম অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুইটাই হয়, তারা নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ, আর তারা ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব। ঠিক আছে? ওকে, এইবার আসো এনাফ, এইটা নিয়ে আমাদের আলাদা একটা আলোচনা আছে, এটা আমরা একটু দেখি। এনাফ নিয়ে আমাদের আলাদা একটা সম্পূর্ণ পৃথক একটা আলোচনা ছোট করে একটু করতে হবে, এরপর আমরা কোশ্চেন পাবো। আমি জাস্ট ছোট্ট করে একটু বলি। এনাফ তো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুইটাই হয় দেখলাম আমরা। তো এনাফ যখন অ্যাডজেক্টিভ হয়, যখন নাউনকে মডিফাই করে, তখন সে নাউনের আগে বসে। তখন সে নাউনের কোথায় বসে? এই যে এরকম নাউনের আগে বসে এনাফ অ্যাডজেক্টিভের কাজ করে, নাউনের আগে বসে এনাফ অ্যাডজেক্টিভের কাজ করে। আর এনাফ যদি অ্যাডভার্ব হয়, তাহলে সে কাকে মডিফাই করবে? সে কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, সে কোনো অ্যাডভার্বকে মডিফাই করবে, তাই না? তো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এগুলোকে যখন এনাফ মডিফাই করে, তখন এনাফ এদের পরে বসে। এনাফ কোথায় বসে? এদের পরে বসে। এদের কোথায় বসবে? পরে। তখন এনাফকে আমরা বলবো হলো অ্যাডভার্ব। তার মানে এই কথাটা এভাবে লিখে রাখতে পারো, এনাফ নাউনের আগে বাকিদের পরে। তাহলে আমি এইভাবে লিখে রাখতে পারি যে এনাফ নাউনের আগে বাকিদের পরে, নাউনের আগে আর বাকিদের পরে, নাউনের আগে বাকিদের পরে। মানে কি? এবার আমি শব্দ লিখবো, তোমরা বলবা এটা ঠিক আছে না ভুল হয়েছে। নাউনের আগে বসে এনাফ, বাকিদের পরে বসে। বাকি বলতে কি? অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এদের পরে বসে। আসো, এনাফ রিচ, এই কথাটা সঠিক নাকি ভুল বলো? এনাফ রিচ এই কথাটা সঠিক নাকি ভুল? এনাফ রিচ কথাটা সঠিক নাকি ভুল? শুধু বলবা সঠিক নাকি ভুল, রাইট অর রং। এনাফ রিচ, রাইট অর রং? এনাফ, ও আচ্ছা এইচ দেই নেই। এনাফ রিচ, রাইট অর রং? এটা ভুল। কেন ভুল? দেখো, এনাফ আমার এখানে একটা অ্যাডজেক্টিভ, আমার এখানে কি বলো? অ্যাডজেক্টিভ, সরি, রিচ একটা অ্যাডজেক্টিভ। তো আমরা জানি এনাফ নাউনের আগে বসে বাকিদের পরে, তাহলে রিচ যেহেতু নাউন না, তাহলে এটার পরে বসা উচিত ছিল। সো এটা ভুল। তাহলে সঠিক কোনটা? রিচ এনাফ, রিচ এনাফ, এটা সঠিক। আচ্ছা, এবার বলো তো এটা সঠিক নাকি ভুল? এনাফ টাইম, এটা সঠিক নাকি ভুল? আচ্ছা, তারপরে হলো ওল্ড এনাফ, ওল্ড এনাফ, তারপরে হলো এনাফ হ্যাপি, এনাফ স্লোলি। এগুলো ভুল নাকি সঠিক আমরা একটু দেখি, এগুলো ভুল নাকি সঠিক। আচ্ছা, রিচ এনাফ তো দেখলাম। এনাফ টাইম, দেখো টাইম হলো একটা নাউন, তাহলে টাইম যদি নাউন হয়, তাহলে নাউনের আগে, এই যে নাউনের আগে বসছে, তাহলে এটা সঠিক। ওল্ড এনাফ, ওল্ড কি? ওল্ড হলো অ্যাডজেক্টিভ। তো আমরা জানি এনাফ নাউনের আগে বাকিদের পরে, নাউনের আগে বাকিদের পরে, তাহলে নাউনের আগে বাকিদের পরে হলে এটা বাকি, মানে অ্যাডজেক্টিভ, নাউন না, তাহলে পরে বসছে।
নাউনের আগে বাকিদের পরে, রাইট। এনাফ হ্যাপি, হ্যাপি শব্দটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে এনাফ তো নাউনের আগে বসে, অন্যদের আগে বসে না, নাউনের আগে বসে, তাহলে এটা ভুল। ঠিক তেমনি স্লোলি, এটা কি? অ্যাডভার্ব। তাহলে এনাফ কি? নাউনের আগে বসে, অ্যাডভার্বের আগে তো বসে না, তাহলে এটাও কি? ভুল। তাহলে ভুল দুইটা সঠিক কি? ভুল দুইটা সঠিক হলো হ্যাপি এনাফ, স্লোলি এনাফ। ড্রাইভ ইয়োর কার স্লোলি এনাফ, হি ড্রাইভড হিজ কার স্লোলি এনাফ। ক্লিয়ার? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ওকে, চলো আমরা তাহলে কোশ্চেনটা দেখি, এরপরে কোশ্চেন দেখি। হি গেভ মি 5 বুকস, সে আমাকে 5টা বই দিল। হুইচ ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স ইজ অ্যান অ্যাডজেক্টিভ? আচ্ছা, হি প্রোনাউন, গেভ ভার্ব, মি প্রোনাউন, 5 একটা সংখ্যা, বুকস নাউন। আচ্ছা, তাহলে নাউন বুক কয়টা বই? 5টা বই। বইকে যে মডিফাই করছে সে কি? সে হলো অ্যাডজেক্টিভ। নাউনকে যে মডিফাই করছে সে কি? অ্যাডজেক্টিভ। তবে তবে এই জিনিসটা মাথায় রাখো, এখানে কোশ্চেনে বলছে অ্যাডজেক্টিভ কোনটা, এটা ছাড়া আর কোনো অ্যাডজেক্টিভ নাই। তবে এখানে 5 কিন্তু আসলে ডিটারমিনার। 5 কিন্তু আসলে কি বলো? ডিটারমিনার। তুমি বহুত প্রশ্ন পাবা, অধিকাংশ প্রশ্নই তুমি পাবা যেখানে এগুলো ডিটারমিনার হিসেবেই আধুনিক ইংরেজিতে প্রশ্ন করা হয়। ঠিক আছে? এখানে বলছে এটা অ্যাডজেক্টিভ, এখানে বলছে কি বলো? এটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, সুদীপ্ত দাস বলছে 60%। 60% মানে কি? 60% ক্লিয়ার হয়েছে তুমি? আসসালামু আলাইকুম ভাই। হুম হুম, যা লাগবে উঠান। আমি ক্লাসে ভাই। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন কথা হলো এই 5 কে অ্যাডজেক্টিভ এখানে বলছে এই জন্য আমি নিছি, এটা ছাড়া আর কোনো অ্যাডজেক্টিভ নাই। তবে এটা আসলে কি বলো? ডিটারমিনার। একটা বিষয় তোমাদেরকে একটু আমি দেখাই, আমরা যাকে ডিটারমিনার হিসেবে পড়ি, যাকে আমরা ডিটারমিনার হিসেবে পড়ি, সেটা কিন্তু ওয়ান্স আপন এ টাইম অ্যাডজেক্টিভের মধ্যে আলোচনায় ছিল। আধুনিক ইংরেজিতে এটাকে আলাদা করা হয়েছে। আমি যদি এক নজরে একটু দেখানোর চেষ্টা করি, অ্যাডজেক্টিভের সংজ্ঞা, অ্যাডজেক্টিভের সংজ্ঞা, একজন বলছিল সংজ্ঞাটা বলে ফেলেন, আমার মনে হয় ও সংজ্ঞাটা চাইছিল। আচ্ছা আচ্ছা, সুদীপ্ত বলছে হ্যাঁ স্যার 60% ক্লিয়ার। আচ্ছা সুদীপ্ত, তুমি যে 60% ক্লিয়ার আর যে 40% ক্লিয়ার না, সেই 40% কি কি আমাকে বলো। মানে আমি বলছি যে এনাফের ব্যবহার পর্যন্ত ওখানে যা যা দেখাইলাম ওগুলো ক্লিয়ার কিনা, তুমি বলছো 60% ক্লিয়ার, ওখানে কোন 40% ক্লিয়ার না বলো, আমি এটা আবার বলবো। আচ্ছা, অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা আমরা ট্র্যাডিশনাল ইংরেজিতে কি পড়ে আসছি, মানে গতানুগতিক অনেক আগে থেকে কি পড়ে আসছি, অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা ট্র্যাডিশনাল ইংরেজিতে আমরা পড়ে আসছি হলো, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের, নাউন বা প্রোনাউনের, আমি শুধু নাউন লিখতেছি, নাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিচয় ইত্যাদি প্রকাশ করে তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। এই সংজ্ঞাটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, হয়তো কি এর মধ্যে দুই একটা কম বেশি পড়তে পারো, কারণ সংজ্ঞা এরকমই ছিল, যে ওয়ার্ড নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিচয় ইত্যাদি প্রকাশ করে তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। তাহলে সেই হিসেবে 5 কি? সংখ্যা। কয়টা বই? 5টা বই, তাহলে 5ও আমার কি? অ্যাডজেক্টিভ। এই সংজ্ঞা অনুযায়ী, ট্র্যাডিশনাল ইংরেজি সংজ্ঞা অনুযায়ী। কিন্তু তোমরা কি জান, আচ্ছা তোমাদের কাছে একটা প্রশ্ন করি, পার্টস অফ স্পিচ কয় প্রকার? পার্টস অফ স্পিচ কয় প্রকার বলো? পার্টস অফ স্পিচ কয় প্রকার? 7, 8, 9, 10। পার্টস অফ স্পিচ কয় প্রকার বলো?
পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ কত প্রকার? আমি বলতে পারে ভাইয়া আপনি আমাদের এই পড়াবেন এখন? আমরা আপনাদের কাছে পড়তে আইছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য, মানলাম যে আমরা ভালো করতে পারতেছি না, এই জন্য আরো পরীক্ষা দিব, তাই বলে আপনি আমাদের এত জঘন্য মনে করলেন যে পার্টস অফ স্পিচ কত প্রকার এই কোশ্চেন আমাদের করবেন? আচ্ছা, যেহেতু প্রশ্নটা করেছি এবং আমি জানি প্রশ্নটা সোজা, তার মানে এখানে কিছু একটা জিনিস আছে। আচ্ছা, পার্টস অফ স্পিচ আমরাও জানি কত প্রকার বলো? 8 প্রকার। এই তো সবাই পারছে, গুড। তবে আমার ক্লাস যদি আগে কেউ করে থাকো, আমার ক্লাস পার্টস অফ স্পিচের যদি আগে কেউ করে থাকো, তাহলে তার জানার কথা, অথবা অ্যাডজেক্টিভ ডিটারমিনারে ক্লাস করে থাকলেও তার জানার কথা, সেটা হলো পার্টস অফ স্পিচ 9 প্রকার, 8 প্রকার না। পার্টস অফ স্পিচ 9 প্রকার, 8 প্রকার না। আমরা যেটা জানি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8টা জানি তো। এই 8টার বাইরে আরেকটা পার্টস অফ স্পিচ আধুনিক ইংরেজিতে, মডার্ন ইংলিশে ব্যবহৃত হয়, সেইটার নাম হলো ডিটারমিনার। সেটার নাম হলো ডিটারমিনার। এখন কথা হলো, এই কথাটা যদি আমি বলি, এটা তুমি মানতে বাধ্য না। কেন মানতে বাধ্য না? কারণ আমি কোনো রেফারেন্স না, আগেও তোমাদেরকে বলছি, আমি কোনো গবেষক না। আমরা বই লেখি কি করি? বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে, জোগাড় করে, কপি পেস্ট করে, আমাদের মতো করে সুন্দর করে সাজাই। হ্যাঁ, সুন্দর করে সাজাইলে ওটাকে বলে ভালো বই, বাংলাদেশে যারা বই লেখে। কিন্তু যদি আমি এর উপর পিএইচডি করতাম, গবেষণা করতাম, 10 বছর 20 বছর গবেষণা পরে একটা বই লিখতাম, তাহলে আমি রেফারেন্স হতে পারতাম। সো আমি রেফারেন্স না। কেউ যদি বলে পার্টস অফ স্পিচ 9 প্রকার, আমাকে রেফারেন্স হিসেবে দিলে সেটা মানবে না, তোমার সাথে হয়তো তর্ক করবে। সো তুমি এটা করার দরকার নাই, তোমার এটা করার দরকার নেই। তুমি রেফারেন্স দিবা অক্সফোর্ডের রেফারেন্স। কার রেফারেন্স? অক্সফোর্ডের রেফারেন্স দিবা। অক্সফোর্ড, কেমব্রিজ, এরা হলো সারা বিশ্বে ইংরেজির আতুরঘর। ইংরেজির নিয়ম কানুন, শব্দ, রুল, ব্যাখ্যা এরা আবিষ্কার করে, নাজিল করে, তৈরি করে, পাবলিশ করে। এরা যা বলে সেটা আলটিমেটলি সবাই মানতে বাধ্য। ওকে, তুমি অনলাইনে চলে যাও, অনলাইনে চলে গিয়ে ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে তুমি সার্চ করো। কি সার্চ করবা? অক্সফোর্ড অনলাইন ইংলিশ, অক্সফোর্ড অনলাইন ইংলিশ, একটা ইউটিউব চ্যানেল আছে। এটা অক্সফোর্ড ইউনিভার্সিটির ইউটিউব চ্যানেল, ইংরেজি শেখানোর ইউটিউব চ্যানেল, মানে ওদের পুরো প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল না, ইংরেজি শেখানোর একটা ইউটিউব চ্যানেল। যেমন ব্রিটিশ কাউন্সিল ইংরেজি শেখায়, কিন্তু ওদের একটা এরকম তোমার কিন্তু একটা প্ল্যাটফর্ম আছে। আচ্ছা, তো এটা হলো অক্সফোর্ডের ইংরেজি শেখানোর জন্য একটা ইউটিউব চ্যানেল। সেখানে তুমি সার্চ করতে পারো অক্সফোর্ড অনলাইন ইংলিশ পার্টস অফ স্পিচ লিখে, সরাসরি ভিডিওটা তুমি পাবা আশা করি। অক্সফোর্ড অনলাইন ইংলিশ পার্টস অফ স্পিচ। সেখানে তারা ভিডিওটা শুরুই করেছে কিভাবে জানো? আমি বাংলায় বলতেছি তো ইংরেজিতে, আমি বাংলায় বলতেছি যে পার্টস অফ স্পিচ কত ধরনের বলে তুমি মনে করো? 8 প্রকারের? তাহলে তুমি ভুল জানো। কি বলতেছে? তাহলে তুমি ভুল জানো। পার্টস অফ স্পিচ 9 প্রকার। এবং তারপরে সে বলতেছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন অ্যান্ড ডিটারমিনার। যদিও ডিটারমিনারটা এই অ্যাডজেক্টিভ থেকেই আসছে, বলা উচিত ছিল এইভাবে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, অথবা নাউন, প্রোনাউন, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ। এটা না বলে ডিটারমিনারটাকে লাস্টে বলছে। কেন? কারণ তারা জানে ট্র্যাডিশনাল ইংরেজিতে পার্টস অফ স্পিচ 8 প্রকার, এই জন্য 9 প্রকার হিসেবে বাড়তি করে পরে বলছে ডিটারমিনার। কিন্তু সিরিয়ালে কিভাবে হবে? নাউন, প্রোনাউন, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। সো আমার রেফারেন্স কোথাও দিও না দয়া করে, তাহলে আমার ফলাফল না বুঝে গালাগালি করবো। সো তুমি এই রেফারেন্সটা দিতে পারো। তবে হ্যাঁ, যারা আমার উপর আস্থা রাখো, বিশ্বাস রাখো, তারা এইটুকু জেনে রাখো তোমাদের কোনো রেফারেন্সের দরকার নাই পরীক্ষার জন্য, আমি তোমাদের রেফারেন্স ইনশাল্লাহ। তবে অন্যের সাথে তর্ক করার সময় আমাকে তো সে চিনে না ভাই, জানে না, আমার উপর আস্থা নাই, সো আমি তাদের জন্য রেফারেন্স না। তাহলে পার্টস অফ স্পিচ কয় প্রকার? 9 প্রকার। যদি কত পরীক্ষা আসে পার্টস অফ স্পিচ কত প্রকার এবং অপশনে 9 থাকে, তুমি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি 100% তুমি 9 দাগাবা। এবং ওই প্রশ্নটাতে 5 বুকস, 5 এর নিচে দাগ দিয়ে বলছে এটা কি, অপশনে অ্যাডজেক্টিভ আছে, অপশনে ডিটারমিনার আছে, তুমি 100% ডিটারমিনার দাগাবা, 100%। আমি দায়িত্ব নিয়ে বলতেছি ইনশাআল্লাহ। ওকে, এখন কথা হলো স্যার, তাহলে পার্টস অফ স্পিচ 9 প্রকার, আমি মানলাম আপনার কথা, এটাও মানলাম যে ডিটারমিনার আমার অ্যাডজেক্টিভ থেকেই আসছে, ভালো কথা। তাহলে ডিটারমিনার চিনব কি করে? তাহলে সবগুলো তো আমি গুলিয়ে ফেলতে পারি,
তাই না? না, গোলানোর কিচ্ছু নাই। তুমি ছোটবেলা থেকে যে সংজ্ঞাটা পড়ছো ওই সংজ্ঞার উপর ভিত্তি করেই তুমি আধুনিক ইংরেজির অ্যাডজেক্টিভ আর ডিটারমিনার আলাদা করতে পারবা। সো মাচ ইজি, সো মাচ ইজি, এর চাইতে ইজি আর কিচ্ছুই হয় না। আচ্ছা আসো সেই ইজি জিনিসটা আমি একটু তোমাদেরকে দেখাই। নাউনের দোষ গুণ অবস্থা, সংজ্ঞাটি এভাবে পড়ছো না? এই সংজ্ঞার মধ্যেই আছে ডিটারমিনার। নাউনের দোষ গুণ অবস্থা, এটা অ্যাডজেক্টিভ। আধুনিক ইংরেজিতে এটা অ্যাডজেক্টিভই রয়ে গেছে, দোষ গুণ অবস্থা। আর সংখ্যা পরিমাণ পরিচয়, এইটা ডিটারমিনার। সংখ্যা পরিমাণ পরিচয়, এটা কি বলো? ডিটারমিনার। তার মানে ডিটারমিনার কখনো দোষ গুণ অবস্থা বোঝায় না। নাউনের দোষ গুণ অবস্থা বোঝাইলে তারা অ্যাডজেক্টিভ, আর নাউনের সংখ্যা পরিমাণ পরিচয় দিলে তারা ডিটারমিনার। এখন তোমাকে যদি আমি ধরো বলি মাই ব্রাদার, মাই ব্রাদার, আমার ভাই, তুমি মাইকে কি দাগাবা? এই কোশ্চেনটা আসলো, মাই এর নিচে আন্ডারলাইন করে, এটা কি? অপশনে অ্যাডজেক্টিভ আছে, অপশনে ডিটারমিনার আছে, দুইটাই আছে। তুমি 100% গ্যারান্টেড থাকো কোশ্চেনটা তোমাকে কনফিউশন দেওয়ার জন্য করছে, কারণ এটা সবাই জানে মাই ব্রাদারকে মডিফাই করলে এটা অ্যাডজেক্টিভই হয়, সবাই জানে। ওকে, নাউনকে মডিফাই করছে। আচ্ছা, তো নাউনকে মডিফাই করলে এটা অ্যাডজেক্টিভ। কিন্তু মাই ব্রাদার বললে তুমি কি কোনো দোষ বুঝো মাই দিয়ে? না। তুমি কি কোনো গুণ বুঝো? না। তুমি কি কোনো অবস্থা বুঝো, ভালো অবস্থা আছে, খারাপ অবস্থা, অসুস্থ, সুস্থ, লম্বা চওড়া, কোনো কিছু বুঝো? না। তাহলে মাই ব্রাদার দিয়ে তুমি বুঝো কি? তুমি বুঝো ভাইটার পরিচয়, এই নাউনের পরিচয়। পরিচয়টা কি? আমার ভাই। তাহলে মাই ব্রাদার এখানে অ্যাডজেক্টিভ না, এটা ডিটারমিনার। মাই ব্রাদার এখানে অ্যাডজেক্টিভ না, এটা কি বলো? এটা হলো ডিটারমিনার। ঠিক তেমনি ভাবে কোন নাউনের যদি সংখ্যা বোঝায়, সংখ্যা কয়টা, 5টা 10টা 50টা 100টা, সেটাও ডিটারমিনার। কোন নাউনের যদি পরিমাণ বোঝায়, যেখানে সংখ্যা বোঝানো যায় না, যেমন মাচ, মোর, ফিউ, লিটল, তারপরে অল, এভরি, ইচ, মেনি, এনি, এগুলো কি? পরিমাণ বোঝায়, সংখ্যা বোঝায় না। এগুলো কি? এগুলো হলো তোমার ডিটারমিনার। আর যদি দোষগুণ অবস্থা বোঝায় তাহলে অ্যাডজেক্টিভ। এখন আমার যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনে কি ডিটারমিনার আমার দাগানোর সুযোগ ছিল? ওইটা ডিটারমিনার, কিন্তু দাগানোর সুযোগ ছিল না, তাহলে অ্যাডজেক্টিভ। তার মানে কি, যারা আধুনিক ইংরেজির অ্যাডজেক্টিভ ডিটারমিনারকে ক্লাসিফাইড করবে না তাদের কাছে সবকিছুই অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার কিনা বলো? এইটুকু ক্লিয়ার কিনা? এইটুকু ক্লিয়ার কিনা বলো? অ্যাডজেক্টিভ ডিটারমিনারের পার্থক্যটা ক্লিয়ার কিনা? যেমন আমি আর ধরো যদি বললাম ফিউ পিপল, কিছু লোক। এখন ফিউ পিপল দ্বারা কিছু লোক বললে, ফিউ পিপল দ্বারা কিছু লোক বললে আমি কি কোনো দোষ গুণ অবস্থা বুঝি, নাকি সংখ্যা পরিমাণ পরিচয় বুঝি? হ্যাঁ, আমি পরিমাণটা অন্তত বুঝি। ফিউ পিপল, কয়েকজন লোক, তাহলে এটা ডিটারমিনার। আচ্ছা, মাই ব্রাদারকে, মাইটাকে একজন কিন্তু বলছে, এটা পজেসিভ অ্যাডজেক্টিভ। কি বলছে? পজেসিভ অ্যাডজেক্টিভ। তারটা অবশ্যই সঠিক, এটা পজেসিভ অ্যাডজেক্টিভ। কিন্তু কোন সূত্র মতে পজিটিভ অ্যাডজেক্টিভ? ট্র্যাডিশনাল গ্রামারে পজিটিভ অ্যাডজেক্টিভ। ট্র্যাডিশনাল গ্রামারে পজিটিভ অ্যাডজেক্টিভ, কারণ ট্র্যাডিশনাল গ্রামারে সবাই অ্যাডজেক্টিভ। ঠিক আছে? ওকে, কিন্তু আধুনিক গ্রামারে এটা ডিটারমিনার। ঠিক আছে? আচ্ছা, প্রশ্নে যদি থাকে মাই পজিটিভ অ্যাডজেক্টিভ, আচ্ছা প্রশ্নে যদি থাকে পজিটিভ অ্যাডজেক্টিভ নাকি ডিটারমিনার, তাহলে কোনটা আনসার করব? ডিটারমিনারের জায়গায় যদি অপশনে কোথাও ডিটারমিনার থাকে, তুমি পৃথিবীর সবকিছু ভুলে যাবা, ওটার আনসার ডিটারমিনার। পৃথিবীর সবকিছু ভুলে যাবা, ওটার আনসার ডিটারমিনার। এক কথায় শেষ, এক কথায় শেষ। ওকে, অপশনে ডিটারমিনার থাকলে, না থাকলে তুমি কি অপশন বানাবা, বানায় তারপরে ঘর বানাবা এমসিকিউতে, তারপরে পূরণ করবা? তা তো না। ওকে, আচ্ছা এবার আসো, কারণ কি ভাই, যে লোকটা, যে টিচার অপশনে ডিটারমিনার দেয়, মনে রাখো সে ট্র্যাডিশনাল ইংরেজি ফলো করতে চাচ্ছে, এই জন্যই অপশনের ডিটারমিনারটা দিয়েছে, এটা খেয়াল রাখো। ওকে, আচ্ছা এবার আসো, তাহলে এখানে আমার আনসার হলো, সরি, এখানে আমার আনসার হলো অপশন ডি। আচ্ছা, পরের কোশ্চেন, দ্য অ্যাডজেক্টিভ অফ
ক্যালামিটি। আচ্ছা, ক্যালামিটি শব্দটার অ্যাডজেক্টিভ কি? ক্যালামিটি শব্দটার অ্যাডজেক্টিভ কি? এমনিতে আমরা কিন্তু জানি যে টিওয়াই থাকলে কি হয় বলো? টিওয়াই থাকলে কি হয়? নাউন হয়। টিওয়াই থাকলে অ্যাক্টিভিটি, তাই না? আচ্ছা, এগুলো থাকলে কি হয়? নাউন হয়। তো এই নাউনটার ক্যালামিটি, এটার তোমার চাইছে, এটার হলো তোমার অ্যাডজেক্টিভ চাইছে। ক্যালামিটি শব্দের অর্থ কি জানো? দুর্যোগ বলি না আমরা, ডিজাস্টার। ডিজাস্টার, এই ডিজাস্টার, এই ডিজাস্টারের ইংরেজি কি বলো? ক্যালামিটি। ডিজাস্টার, দুর্যোগ। তাহলে এইটা নাউন, এটা অ্যাডজেক্টিভ চাইছে। এটা অ্যাডজেক্টিভ কি? এটা অ্যাডজেক্টিভ হলো ক্যালামিটাস। যেটা টি থাকে লাস্টে নাউনে, সেটা সাধারণত ও ইউএস দিয়ে অ্যাডজেক্টিভ করতে হয়, ও ইউএস দিয়ে। সো এটা সঠিক উত্তর অপশন ডি, ক্যালামিটাস। বিপর্যয়গ্রস্ত, দুর্দশাগ্রস্ত, এরকম। আচ্ছা, এবার আমরা চলে যাই 6 নাম্বার প্রশ্ন। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড মানি? তোমরা যে কোনো বইতে একটা লিস্ট পেয়ে যাবা ডেরিভেটিভ নামে, সেখানে নাউনের অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভের নাউন কি, নাউনের অ্যাডভার্ব কি, এগুলো আছে। এগুলো এক নজরে একটু দেখে নিতে হবে। আচ্ছা, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড মানি? মানি এর অ্যাডজেক্টিভ কি? মানি এর অ্যাডজেক্টিভ হলো মনিটারি। আইএমএফ এর নাম শুনছো না? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তাই না? ওই মনিটারি মানে কি? আর্থিক, অর্থ সম্পর্কিত। তাহলে মানি হলো অর্থ, আর মনিটারি হলো অর্থ সম্পর্কিত। আচ্ছা, সো এখানে একটা বিষয় আছে, মনিটারি বানানে এখানে দুইটা দেওয়া আছে, দেখো, TERY আর আরেকটা হলো TARY। কোনটা সঠিক? মনিটারি কোনটা সঠিক? ARY নাকি ERY? বলো কোনটা সঠিক? ARY নাকি ERY? আচ্ছা, শিহাব জি ক্লিয়ার, মাহিন 200% ক্লিয়ার, আগেরটা মনে হয় বলছে। দিশা মনিটারি লিখছে। ওকে, দুইটা বানান আছে কিন্তু খেয়াল করো। হুট করে আমরা কি করে বলো তো, খেয়াল না করে আমরা একটা কিন্তু দাগাই দেই। আচ্ছা, গুড, অধিকাংশ বলছে বি। ওকে, ঠিক আছে। সো এটা মনিটারি হলো তোমার এ দিয়ে, মনিটারি। আচ্ছা, 7 নাম্বার, হি ইজ এ ফাস্ট লার্নার, হেয়ার ফাস্ট ইজ ড্যাশ। এই যে দেখো, একটু আগে বলছিলাম হার্ড, ফাস্ট, এনাফ, লেট। এরা নাউনকেও মডিফাই করে, ভার্বকেও মডিফাই করে। এরা নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ, এরা ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব। তাহলে দেখো ফার্স্ট কারে মডিফাই করছে? হি ইজ এ ফাস্ট লার্নার। আচ্ছা, লার্নার কি? নাউন, শিক্ষার্থী। সে কেমন শিক্ষার্থী? সে ফার্স্ট লার্নার। তার মানে নাউনকে মডিফাই করছে, তাইলে ভাই ফার্স্ট কি? অ্যাডজেক্টিভ। তাহলে ফার্স্ট কি বলো? অ্যাডজেক্টিভ। ভাইয়া ভোকাবুলারি কিভাবে পড়লে বেনিফিটেড হব? সময় তো বেশি নাই। ভোকাবুলারি নিয়ে বক্তব্য দেন। বক্তব্য দিলে ভোকাবুলারি পড়া যায়? আমি কি করতাম ক? গ্রামারও তোরা পড়াইতে কস, ভোকাবুলারি পড়াইতে কস, মানে আবার ধর যে অন্যান্য সাবজেক্টও পড়াইতে হবে, করতাম কি তাহলে? আচ্ছা, ঠিক আছে, আমি আর আবার ঈদেরও সময় আছে, এর আগেও অনেকগুলো ক্লাস আবার কমপ্লিটও করতে হবে। ঠিক আছে, দেখি দাঁড়া কি করা যায় তোদের জন্য। ওকে, আজকে রাতে আমি একটা দেখি সাজেশন টাইপের করা যায় কিনা, অন্তত সাজেশন টাইপের, এটা আমি ট্রাই করতেছি। তারপরে ওইটা নিয়ে একটু পড়াবো ইনশাল্লাহ। ওকে, এরপরে হিজ কুকিং ইজ ড্যাশ দেন আই রিমেম্বার অ্যান্ড অলসো টেস্টিয়ার। আচ্ছা, এখানে দেন আছে, দেন থাকলে কি হয় আমরা জানি, দেন থাকলে D2 মানে কম্পারেটিভ ডিগ্রি দিতে হবে। তো কম্পারেটিভ ডিগ্রি কোথায় কোথায় আছে? বলছে মোর স্পাইসি। তো মোর তো কম্পারেটিভ, কিন্তু মোর কি সবার সাথে বসে? উত্তর হলো না। যাদের আলাদা কম্পারেটিভ নাই তাদের সাথে বসে, বিশেষ করে তারা 3 বা ততোধিক সিলেবলের শব্দ, ঠিক আছে, যেগুলো বড় শব্দ, সাধারণত তাদের কম্পারেটিভে মোর বসে, সুপারলেটিভে মোস্ট বসে। তো স্পাইসি এটার একটা কম্পারেটিভ আছে, সেটা হলো স্পাইসিয়ার। এই যেটা স্পাইসিয়ার, অপশন সি। সো সঠিক উত্তর অপশন সি।
8-এর বি বললো কে? মোস্ট ইম্পর্টেন্ট ভোকাব লিস্ট করে দিতে পারলে অনেক ভালো হতো। যা ইনশাল্লাহ দিব, যা আজকে আমি এই রোজা থেকে তোদের কথা দিলাম, যা ইনশাল্লাহ মোস্ট ইম্পর্টেন্ট ভোকাবুলারি তোদের জন্য দিব। সিনোনিম আলাদা করে, অ্যান্টোনিম আলাদা করে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আলাদা করে, গ্রুপ ভার্ব আলাদা করে, তারপরে আর কি কি আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আলাদা করে, ওয়ান ওয়ার্ড তো দিছি, ফরেন ফ্রেজ দিছি, আচ্ছা আর কি, আর যা যা লাগে সব দিব, যা ইনশাল্লাহ। আজকের দিনটা আমাকে টাইম দে, আমি আজকের দিনের মধ্যে এটা কমপ্লিট করব। রোজার দিনে আসলে সময় এত শর্ট, এটা ওটা করতে গেলে টাইম থাকে না। ধর যে এই যে আমাদের অফলাইন কোচিং শুরু হচ্ছে, জানো বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ টাঞ্চ হইতেছে, এই যে কালকে ব্রাঞ্চগুলো নিয়েই সন্ধ্যার পর থেকে আল্লাহর রহমতে মানে হ্যাঁ সন্ধ্যার পর থেকে একেবারে রাত 12টা পর্যন্ত শেষ। ঘুমাইছি, রাতে সেহরি খাইতে উঠবো, মানে ঘুম থেকে জেগে দেখি 5টা 13 বাজে, সকাল 5টা 13 বাজে, মানে নামাজের টাইম। সো রাতে সেহরিও খাইতে পারি নাই। ইফতার করছি সন্ধ্যায়, ওই ইফতারিতে যা খাইছি ছোলামুড়ি ওই হ্যানত্যান ওগুলাই, ইফতারিতে যা খাইছি, রাতে খাবারও খাইতে পারি নাই, মানে রাতের বেলা খাবারও খাইতে পারি না, সেহরিও খাইতে পারি নাই। তারপর আলহামদুলিল্লাহ রোজা আছি। তো রোজার মধ্যে একটু আসলে সব মিলে টাইমে একটু কষ্ট হয়ে যায়, তাই না? ইনশাল্লাহ চেষ্টা করবো আজকের রাতের মধ্যে তোদের এটা দিয়ে দেওয়ার জন্য, একটু দোয়া করিস ইনশাল্লাহ। আর তারপরে ওইটা নিয়ে ক্লাসও নিব। যা ভাই, আপনি যে বলছিলেন রাজশাহীর জন্য সাজেশন দিবেন, এই রাজশাহীর জন্য টপিকের সাজেশন তো আমি দিছি, টপিকের সাজেশন দিছি তো আমি। আচ্ছা ওকে, ও ফ্রেজ ইডিয়মস, হ্যাঁ ফ্রেজ ইডিয়মস, হ্যাঁ ফ্রেজ ইডিয়মসও দিব ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আসো। অ্যাডজেক্টিভ ফর্ম, ও কই গেল, আচ্ছা অ্যাডজেক্টিভ ফর্ম অফ কনফিডেন্স। কনফিডেন্সের অ্যাডজেক্টিভ ফর্ম হলো কনফিডেন্সিয়াল। কনফিডেন্সিয়াল, এখন কনফিডেন্সিয়াল দুইটা আছে, TIAL আর আরেকটা হলো CIAL। কোনটা হবে? দুইটাই কিন্তু শাল, কনফিডেন্সিয়াল। ওকে, কোনটা বলো? দুইটার অ্যাডজেক্টিভ। আচ্ছা আরেকটাও তো আছে কনফিডেন্ট, এটাও তো আছে, কনফিডেন্ট হয় না। আচ্ছা বলো অ্যাডজেক্টিভ ফর্ম অফ কনফিডেন্স। কনফিডেন্সের অ্যাডজেক্টিভ কি? কনফিডেন্স নামে তোমরা জানো একটা কিন্তু কোচিংও আছে, তাই না? ওদের কাছে যা জিজ্ঞেস করতে হবে, ওদের কাছে যা জিজ্ঞেস করতে হবে যে আপনাদের অ্যাডজেক্টিভ কি। ওকে দেখো, বলো তো, দ্রুত বলো, দ্রুত, জাস্ট যেটা মনে আসে, যেটা জানো এটাই লেখো। বলো কি হবে? আচ্ছা আসলে কি তোমাদেরকে আমি কিতা কইতাম, আসলে ভোকাবুলারি 1-2 দিনে পড়ার জিনিস না। ভোকাবুলারি একটা ধারাবাহিকভাবে পড়তে হয় এবং পড়ার সিস্টেম আছে, এইটা ঠিক। যেটা তোমরা ওই যে আমার ওই সে দেখছো, ওটার নাম কি, ওই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে দেখছো, পড়ার একটা সিস্টেম আছে, শর্টকাট কোনো সফলতার ওয়ে নাই, পড়ার সিস্টেম আছে। এখন ওই পড়ার সিস্টেমটা অনুযায়ী আমরা পড়ি না, আমরা এক পাশ থেকে অ্যালফাবেটিক্যালি খালি পড়তে থাকি আর পড়তে থাকি, লাভ হয় না। কিন্তু যদি লং একটা চিন্তা থাকতো, লং চিন্তা, আমি 1 বছর ধরে ভোকাবুলারি শিখবো, তাহলে আমার কাছে চমৎকার একটা টিপস আছে, চমৎকার, 1 বছর টাইম নিয়ে। তোমার কি 1 বছর আছে? নাই, এই জন্য আমি শর্টকাটে কিছু পড়াবো ইনশাল্লাহ। কিন্তু এখানেই তো তোমার জীবন শেষ না, এরপরে তো তুমি ধরো একটা জায়গায় ভর্তি হতে হলে এরপর তো চাকরির জন্য প্রস্তুতি নিবা, হয়তো চাকরির জন্য পড়াশোনা করবা বা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করবা, ওইটার জন্য তো একটা লং টাইমের প্রিপারেশন নেওয়া দরকার। ওইটার একটা চমৎকার একটা ওয়ে আছে, নিয়মিত একটু একটু করে, একটু একটু করে, বেশি না, একটু একটু করে তোমাকে সামনের দিকে আগাইতে হবে। এটা তোমাদেরকে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও তারপরে আমি বলবো, এখন এটা বললে তুমি শুধু আফসোস করতে থাকবা, কেন আমি আগে থেকে এই কাজটা করলাম না, কেন আমি শুরু করলাম না। আচ্ছা আসো, এখানে তোমার মোটামুটি কনফিডেন্সিয়াল এবং কনফিডেন্ট দুইটাই অ্যাডজেক্টিভ, দুইটাই অ্যাডজেক্টিভ। কনফিডেন্সিয়াল এই বানানটা ভুল, আর কনফিডেন্ট এটা নাউন, এটা নাউন। কনফিডেন্ট শব্দের অর্থ হলো তোমার বিশ্বস্ত লোক,
কনফিডেন্ট শব্দের অর্থ বিশ্বস্ত লোক, এটা নাউন, এটা বাদ তাইলে। আর কনফিডেন্শাল শব্দের এটা অ্যাডজেক্টিভ, কিন্তু এটা অর্থ হলো গোপন, এটা অর্থ কি বলো, গোপন। আর কনফিডেন্ট এটার অর্থ হলো আত্মবিশ্বাসী, আত্মবিশ্বাসী, আত্মবিশ্বাসী। তাহলে কোনটা হবে, গোপন না আত্মবিশ্বাসী? সেই ক্ষেত্রে অর্থ যেটা প্রাধান্য পাবে সেটা। কনফিডেন্স মানে হলো আত্মবিশ্বাস, কনফিডেন্স মানে কি বলো, আত্মবিশ্বাস। তাহলে কনফিডেন্স মানে যদি আত্মবিশ্বাস হয়, তাহলে আমার এখানে সঠিক উত্তর হবে কনফিডেন্ট। আর কনফিডেন্সিয়াল এটা গোপন অর্থে, সো অর্থ ওটা আলাদা, এই জন্য ওটা হবে না আনসার, আনসার হবে সি। তোমাদের শাহরিয়ার ভাইয়ের সাথে তো আসলে, তোমরা যারা শাহরিয়ার স্যারকে চেনো, শাহরিয়ার সাথে আমার আসলে পরিচয় অনেক আগের, আরো 3 বছর আগের, কিন্তু টুকটাক কথা, অত কথা হয় নাই। ধরো 3 বছরের কথা হয়েছে সর্বোচ্চ 30টা। তো এখন যখন অনেক কথা হচ্ছে, তখন শাহরিয়ার একদিন বলতেছে যে, মানে আমার একটা ভিডিও দেখছি ইউটিউব চ্যানেল থেকে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে আহমেদস ইংলিশ নামে, আহমেদস ইংলিশ। এটা একসময় লাইভ স্কুল বিডি নামে শুরু করছিলাম একটা প্রতিষ্ঠান হিসাবে, কিন্তু পরে এটা পার্সোনালি করছি, এই জন্য কিছু লাইভ স্কুল বিডি নামে ভিডিও আছে আর আহমেদস ইংলিশ। এখন চ্যানেলের নাম আর কি এটা। তো ওই চ্যানেলে একটা ভোকা বলে একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখার পরে শাহরিয়ার, তোমাদের শাহরিয়ার স্যার সেদিন বলতেছে যে ভাই আপনি আরো 7 বছর আগে, এই ভিডিওটা 7 বছর আগে, বলছে ভাই 7 বছর আগে আপনি কি করছেন, আপনি যদি এটা কন্টিনিউ করতেন। তা আমি আসলে ইউটিউবটা কন্টিনিউ করি নাই বা অনলাইন কন্টিনিউ করি নাই, কারণ হলো আমি একটা প্রতিষ্ঠানে ছিলাম, তোমরা হয়তো জানো, সেই প্রতিষ্ঠানে, বা অনেকে হয়তো জানো না, সেই প্রতিষ্ঠানে বাংলাদেশে 30 থেকে 35টা শাখা ছিল, একটা স্বনামধন্য প্রতিষ্ঠান ছিল, অফলাইন কোচিং। তো ওই প্রতিষ্ঠানে আমি প্রধান নির্বাহী ছিলাম, মানে ইংরেজি বিভাগের প্রধান ছিলাম। এই জন্য আমি অনলাইনে কোনো কাজ করতে পারি নাই, মানে সুযোগ পাই নাই, ঠিক আছে। তো এই জন্য যাদের দীর্ঘমেয়াদী একটা চিন্তা আছে আমাদের পরীক্ষার পরে, তাদের জন্য আমি আলাদাভাবে ইনশাল্লাহ পরে কথা বলবো। তবে আপাতত আমরা একটা সাজেশন টাইপের করে আমরা ইনশাল্লাহ পড়বো। আচ্ছা, ফাইন্ড আউট দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হোম। হোম এটার অ্যাডজেক্টিভ কি? এটা অ্যাডজেক্টিভ হলো হোমলি, ঠিক আছে। হোম ইজ, এটা হলো সম্মান, এটা নাউন, কিন্তু মনে রাখবে এটা নাউন, সুন্দর একটা শব্দ, সম্মান। অনার, অনার বলে না, অনার, সম্মান। হোমফুল কোনো ওয়ার্ড হয় না, হোম লাইকও ওয়ার্ড হয় না। তবে অনেক শব্দের সাথে লাইক যোগ করে কিন্তু অ্যাডজেক্টিভ করা হয়, যেমন স্টুডেন্ট লাইক, তার মানে কি শিক্ষার্থীর মতো, শিক্ষার্থীর মতো, স্টুডেন্ট লাইক। ওকে, সো এরকম অনেক সময় লাইক যোগ করে বানানো হয়, কিন্তু হোমলি হলো আমার এখানে অ্যাডজেক্টিভ। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ নট অ্যান অ্যাডজেক্টিভ? নিচের কোনটা অ্যাডজেক্টিভ না? আচ্ছা, নিচের কোনটা অ্যাডজেক্টিভ না দেখি আমরা একটু। হোস্টাইল, ডিফেন্ড, এডুকেশনাল, মেটালিক। মেটালিক মানে ধাতু থেকে আসছে, অ্যাডজেক্টিভ। এডুকেশনাল শিক্ষা থেকে আসছে, সো এটা অ্যাডজেক্টিভ। হোস্টাইল মানে বিরুদ্ধপূর্ণ, এটাও অ্যাডজেক্টিভ। ডিফেন্ড মানে প্রতিবাদ করা, প্রতিরোধ করা, তাহলে এইটা হলো ভার্ব, এটা ভার্ব, এটা হলো ভার্ব। সো তিনটাই হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ না কোনটা সেটা চাইছে, অ্যাডজেক্টিভ নয় কোনটা? অ্যাডজেক্টিভ নয় হলো ডিফেন্ড, তাহলে সঠিক উত্তর অপশন সি। সঠিক উত্তর অপশন সি, ডিফেন্ড। ওকে, এবার আসো পরের কোশ্চেন আমরা চলে যাই। 12 নাম্বার, ফাইন্ড দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড কন্টেম্পট।
কন্টেম্পট এর অ্যাডজেক্টিভ কি? কন্টেম্পটিং, তারপর হলো কন্টেম্পটেশন, কন্টেম্পটিবল, কন্টেম্পটেবল। ক্যামেরা কি ঠিক হয় না এখনো? সাউন্ড ঠিক আছে না? সাউন্ড তো ঠিক আছে। আচ্ছা, কন্টেম্পটের অ্যাডজেক্টিভ, কন্টেম্পট শব্দের অর্থ কি বলো তো? কন্টেম্পট শব্দের অর্থ কি? তোমরা এই ওয়ার্ডটা ধরো, এটা কিন্তু একটা ওয়ার্ড মিনিং হিসেবে আসতে পারে। কেন? এটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় ডেইলি লাইফে। তোমরা হয়তো কম জানো, কিন্তু যারা শিক্ষক, যারা প্রশ্ন করে তাদের কাছে, মানে ওই শ্রেণী মানুষের কাছে, একটু সিনিয়রদের কাছে এটা প্রচুর ব্যবহার করা হয়। বিশেষ করে যারা একটু টিভি দেখে বা একটু দেশ সম্পর্কে একটু খবর টবর পড়ে, তারা এটা প্রচুর দেখে। সেটা কি বলে? যে কন্টেম্পট অফ কোর্ট। কি বলে বলো? কন্টেম্পট অফ কোর্ট। এটা বলে না? কন্টেম্পট অফ কোর্ট মানে কি? আদালতের অবজ্ঞা। আদালতের কি বলো? অবজ্ঞা। এই অবজ্ঞাই হলো তোমার কন্টেম্পট। ওকে, তো এইটার অ্যাডজেক্টিভ চাইছে। ও, এটার অ্যাডজেক্টিভ চাইছে তো না? আচ্ছা, আমি হলো অ্যাডভার্ব খুঁজতেছি। আচ্ছা, এটার অ্যাডজেক্টিভ হলো দুইটা। এটা অ্যাডজেক্টিভ কয়টা? দুইটা। একটা তো তোমাদের দেওয়া আছে, কন্টেম্পটিবল, এটা দেওয়া আছে। আরেকটা অ্যাডজেক্টিভ আছে, এটা একটু খাতায় একটু লিখে নাও। এটা একটু খাতায় লিখে নাও। বলছিলাম না, টি থাকলে সাধারণত তারপরে কি হয়? ও ইউএস দিয়ে অ্যাডজেক্টিভ করা হয়। ওইটাই আমি খুঁজতেছিলাম, এখানে নাই ওইটা। আচ্ছা, সো এখানে যেটা আছে কন্টেম্পটিবল, এটা ঠিক আছে। তবে এটাও হতে পারে, আরেকটা ওয়ার্ড আমরা লিখে রাখি, কন্টেম্পচুয়াস। কন্টেম্পচুয়াস আর কি, ও ইউএস। এটাও সঠিক উত্তর হয়। তো এটা নাই, অপশনে নাই, এটাই আমি খুঁজতেছিলাম। লাস্টে টি থাকলে সাধারণত আমরা ও ইউএস দিয়ে করতে পারি। ওকে, না সবসময় অ্যাবল থাকলে অ্যাডজেক্টিভ হবে, এটা ঠিক আছে, কিন্তু অ্যাবল সব জায়গাতে বসবে না। অ্যাবল তো সব জায়গায় বসবে না, ঠিক আছে? ওকে, অনন্ত দাস। আচ্ছা, এবার আসো তারপরে কোশ্চেন দেখি। স্টিল ওয়াটার্স রান ডিপ। এখানে ওয়াটার্স হবে না ওয়াটার হবে? এটা সম্ভবত ওয়াটার হবে। ওয়াটার্স মানে তো তোমার কি বলে? আচ্ছা, এটাও হয়, ওয়াটার্সও হয়, জলাশয়, ওই অর্থে দিছে। আচ্ছা, আমরা কোশ্চেনে ভুল ধরবো না। ওকে, স্টিল ওয়াটার্স রান ডিপ মানে কি? যেটা স্থির আছে, যে পানি অথবা যে জলাশয় স্থির আছে, ওটা নিচের দিকে যেতে থাকে। আচ্ছা, নেম দ্য পার্ট অফ দ্য স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এটা কি? স্টিল হলো একটা অ্যাডভার্ব যার অর্থ এখনো, কিন্তু এটা একটা নাউনকে মডিফাই করতেছে। এখানে একটা নাউনকে মডিফাই করতেছে, ওয়াটারকে মডিফাই করতেছে। তাহলে এটা কি? তাহলে এটা হবে আমার একটা অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, পরের কোশ্চেন। I helped a drowning man. I helped a drowning man. Drowning শব্দের অর্থ কি? ডুবতে থাকা। এর আরেকটা ইংরেজি আছে কিন্তু, সিঙ্কিং। এর আরেকটা ইংরেজি আছে, সিঙ্কিং। এখন কথা হলো, তোমরা আমাকে একটু বলো তো, এখানে যদি ড্রাউনিং না দিয়ে সিঙ্কিং দিত, আই হেল্পড এ সিঙ্কিং ম্যান, তাহলে হতো? উত্তর হলো না। মনে রাখবা, ড্রাউনিং শব্দটা এখানে তাহলে দেয়া আছে কোশ্চেন, তাও বলি। ড্রাউনিং শব্দটা মানুষের সাথে সম্পর্কযুক্ত। মানুষ বা প্রাণী ডুবে গেলে, মানুষ বা প্রাণী ডুবে গেলে এটাকে বলে ড্রাউনিং। আর যদি কোনো বস্তু বা পদার্থ ডুবে যায়, কোনো বস্তু বা পদার্থ ডুবে যায়, তাহলে সেটা হয় সিঙ্কিং। যেমন কোন একটা জাহাজ ডুবে যাচ্ছে, সিঙ্কিং। কোন একটা বাড়িঘর তলিয়ে যাচ্ছে, সিঙ্কিং। কিন্তু একটা শিশু বা একটা মানুষ ডুবে যাচ্ছে, আল্লাহ না করুক, তাহলে সেটা হবে ড্রাউনিং। ঠিক আছে? ওকে,
তাহলে আসো, আই হেল্প এ ড্রাউনিং ম্যান, আমি একটা ড্রাউনিং বা ডুবন্ত মানুষকে কি করলাম বলো, উদ্ধার করলাম। আচ্ছা, এটা কি? আচ্ছা, প্রথম কথা, এটা কি কোনো ভার্বাল অ্যাডজেক্টিভ, এটা কি জেরান্ড, এটা কি ভার্বাল নাউন, এটা কি পাস্ট পার্টিসিপল? চারটা জিনিস ইম্পর্টেন্ট, প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট এই চারটা জিনিসই। এখন আমি যদি জাস্ট তোমাকে আনসারটা বলে দেই, বিশ্বাস করো ভাই, কোনো লাভ নাই তোমার। এই প্রশ্ন আবার কোনোদিন আসবে কিনা আমরা কেউ জানি না, এটা কোনো লাভ নাই। তাহলে তোমাকে যেটা করতে হবে এখানে, সেটা কি বলো? সেটা হলো তোমাকে এখানে এই অ্যাডজেক্টিভ, ভার্বাল অ্যাডজেক্টিভ, জেরান্ড, ভার্বাল নাউন এগুলো জানতে হবে, কারণ আরো একটা কোশ্চেনে এরকম অপশন থাকতে পারে। আমি প্রথমে দেখাই পাস্ট পার্টিসিপল, এটা তো তোমরা জানো অ্যাটলিস্ট, ভার্ব 3। ভার্বের থার্ড ফর্মকে বলে পাস্ট পার্টিসিপল, যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ওকে, এবার আসো ভার্বাল নাউন। ভার্বাল নাউন আর জেরান্ড কাকে বলে? ভার্বাল নাউন হলো ভার্ব থেকে আসা সকল নাউনই ভার্বাল নাউন, ভার্ব থেকে আসা সকল নাউনই ভার্বাল নাউন। তবে তবে পরীক্ষার হলে সাধারণত আর্টিকেল দি, এরপরে একটা ভার্বের সাথে আইএনজি, তারপরে অফ, এইটাকে সাধারণত পরীক্ষায় ভার্বাল নাউন হিসেবে দেখানো হয়। আবারও বলি, সূত্র অনুযায়ী, অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী ভার্ব থেকে আসা সকল নাউনই ভার্বাল নাউন। ক্লিয়ার? কিন্তু পরীক্ষার হলে এক ধরনের বিশেষ ভার্বাল নাউনকে তারা ভার্বাল নাউন হিসেবে খুঁজতে চায়। তারা কারা? তারা হলো এমন জেরান্ড যার আগে আর্টিকেল দি আছে, পরে অফ আছে, অর্থাৎ আর্টিকেল দি, ভার্বের সাথে আইএনজি, আর তারপরে অফ। আর জেরান্ড কারা? জেরান্ড হলো সাধারণত ভার্বের সাথে আইএনজি, এবং সেটা একটা নাউনের মতো কাজ করে। কার মতো কাজ করে? একটা নাউনের মতো কাজ করে। ওকে, আচ্ছা, এইবার আমরা দেখি ড্রাউনিং, এটা তো একটা ভার্বের সাথে আইএনজি, তাহলে এটা জেরান্ড হতে পারে কিনা দেখি আমরা। আচ্ছা, ড্রাউনিং শব্দটা ভার্বের সাথে আইএনজি থাকার পরেও সেটা পরের নাউন ম্যানকে মডিফাই করতেছে। দেখো কেমন মানুষ? ডুবতে থাকা মানুষ। তাহলে ভার্বের সাথে আইএনজি নাউনকে মডিফাই করলে সে তো অ্যাডজেক্টিভ হয়ে গেল। সে কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। তাহলে ওকে আর জেরান্ড হতে পারবে? সাধারণত না। সাধারণত কি বলো? না। এই জেরান্ড, ভার্বের সাথে আইএনজি, সাধারণত তারা নাউন হয়, কিন্তু এখানে আমরা পাইলাম ভার্বের সাথে আইএনজি সেটা নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এইটার নামই হলো তোমার প্রেজেন্ট পার্টিসিপল বা ভার্বাল অ্যাডজেক্টিভ, ভার্ব থেকে আসা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ভার্বাল অ্যাডজেক্টিভ, ভার্ব থেকে আসা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? অপশনে যদি ভার্বাল নাউন অ্যান্ড জেরান্ড থাকে তাহলে কোনটা আগে প্রাধান্য পাবে? এই জন্যই তো বললাম ঈশান সূত্রধর, অপশনে যদি ভার্বাল নাউন আর জেরান্ড থাকে কোনটা প্রাধান্য পাবে? এই কোশ্চেনটার জন্যই তো বললাম যে আমাদেরকে এইটা মাথায় রাখতে হবে। পরীক্ষার হলে তারা কি চায়? আসলে কি, পড়াশোনা শেখা এক জিনিস, পরীক্ষায় অংশগ্রহণ করা আরেক জিনিস। পরীক্ষায় ভালো করতে হলে পরীক্ষার মতো করে প্রিপারেশন নিতে হয়। তোমার যদি কোশ্চেন আসে, ধরো the making of a movie is not so easy. The making of a movie is not so easy. এখানে তোমাকে প্রশ্ন করলো the making of a movie, মেকিং অফ এইটা, অথবা তোমাকে প্রশ্ন করলো শুধু মেকিং, তাতেও সমস্যা নেই। এইটা কি তোমাকে প্রশ্ন করলো, এইটা কি? এখন আসো অপশন দেখি। অপশন এ পার্টিসিপল, আচ্ছা। অপশন বি জেরান্ড, অপশন সি ভার্বাল নাউন, অপশন ডি ভার্বাল অ্যাডজেক্টিভ। এই তো, এটাই তো কনফিউশন থাকবে। আচ্ছা, তাহলে তুমি কি করবা? প্রথম কথা, পার্টিসিপল কি করে? পার্টিসিপল হলো সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করে সাধারণত, রাইট? অ্যাডভার্বেরও কাজ করে, ভার্বের সাথে আইএনজি। তাহলে এটা কি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বে কাজ করতেছে? না। এখানে মেকিং হলো এই ইজ ভার্বের একটা সাবজেক্ট, ইজ ভার্বের একটা সাবজেক্ট, সো এটা নাউন হিসেবে কাজ করতেছে, সো এটা জীবনেও পার্টিসিপল হবে না। তাহলে পার্টিসিপল বাদ।
এখন এটা যদি পার্টিসিপল না হয় তাহলে কি ভার্বাল অ্যাডজেক্টিভ হবে? এটা তো অ্যাডজেক্টিভই না, তাহলে এটাও কি বাদ। এখন তোমার কথা হলো যে ভাইয়া তাহলে এটা ভার্বের সাথে আইএনজি নাউন হিসেবে কাজ করতেছে, তাহলে এটা জেরান্ডো হয়, এটা ভার্বাল নাউন হয়, তাহলে কোনটা? তখন তুমি খেয়াল করবা ভার্বাল নাউনের স্পেশাল যে গঠনটার কথা আমি বলছি সেটা আছে কিনা। ভার্বাল নাউনের স্পেশাল গঠন কি? ভার্বাল নাউনের স্পেশাল গঠন হলো শুরুতে একটা আর্টিকেল দিই, পরে শেষে একটা অফ। এটা আছে কিনা দেখো, আছে। ভার্বাল নাউনের স্পেশাল গঠন হলো দি প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি প্লাস অফ। এটা আছে কিনা, যদি থাকে আর কিচ্ছু দেখার দরকার নাই, এইটা আমার ভার্বাল নাউন। অপশনে সেটাই আনসার। অপশনে কি বলো? সেটাই আনসার। আচ্ছা, এবার তোমাদের আরেকটা কোশ্চেন একটু দেখাই। ট্রাভেলিং is a great opportunity to acquire knowledge. ট্রাভেলিং ইজ এ গ্রেট অপরচুনিটি টু অ্যাকোয়ার নলেজ। জ্ঞান অর্জনের জন্য ট্রাভেলিং একটা বড় কি বলো, একটা সুযোগ। আচ্ছা, এইবার তোমাকে কোশ্চেন করছে, হেয়ার ভার্বাল নাউন ইজ ড্যাশ। এখানে ভার্বাল নাউন হলো ড্যাশ। অপশন দিচ্ছি। অপশন এ opportunity, option B knowledge, option C great, option D traveling। কোনটা? এখানে ভার্বাল নাউন কোনটা? এই কোশ্চেনের আনসার করার সময় তুমি খুঁজতেছো ভার্বাল নাউন মানে স্যার বলছিল আর্টিকেল দি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অফ, এইটা স্যার বলছিল ভার্বাল নাউন। তাহলে দি আইএনজি কোথায় আছে? দি আইএনজি কোথায় আছে? নাই। দি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অফ কোথায় আছে? নাই। তাইলে এখানে কোনো ভার্বাল নাউন নাই। কিন্তু ভাই সেটা কি প্রশ্নে বলছে? প্রশ্নে বলছে ভার্বাল নাউন খুঁজে বের করো, এবং অপশনও দিয়ে দিছে কোনটা। তাহলে তখন তুমি কি দেখবা? তখন তুমি দেখবা ভার্ব থেকে আসা নাউন, ওই যে আগে আর্টিকেল আছে কিনা পরে অফ আছে কিনা, এইটা বাধ্যতামূলক না। হ্যাঁ, এইটা ভার্বাল নাউনের স্পেশাল গঠন। তবে আমাকে যদি ভার্বাল নাউন খুঁজে বের করতে বলে আর আর্টিকেল দি সহ আমি না পাই, তাহলে শুধু ভার্বের সাথে আইএনজি, সেটাই ভার্বাল নাউন। শুধু ভার্বের সাথে আইএনজি হয়ে যেটা জেরান্ড হয়েছে ওইটাই ভার্বাল নাউন। ক্লিয়ার? তাহলে আমার এখানে ট্রাভেলিং হলো এই ইজ ভার্বের সাবজেক্ট, এবং সাবজেক্ট হওয়ার কারণে এটা নাউন। তাহলে এইটা ভার্বাল নাউন। সো সঠিক উত্তর অপশন ডি। ক্লিয়ার কি না বলো? একজনের নলেজ দাগাইছে। আরে সাকিব শাহরিয়ার, নলেজ কোন দৃষ্টিকোণ থেকে নলেজ বলতো ভাই? ভার্ব থেকে আসছে। নলেজ কোন দৃষ্টিকোণ থেকে ভার্ব থেকে আসে? নো জানা, ওখান থেকে আইএনজি আছে ভার্বাল নাউন। প্রথমে তো আমাকে আইএনজি খুঁজতে হবে আর্টিকেল সহ। কোন এক স্যার বলছিল ভার্বাল নাউনের আগে জেরান্ড থাকলে সবসময়, ভার্বাল নাউনের আগে জেরান্ড থাকলে, ভার্বাল নাউনের আগে জেরান্ড থাকলে সবসময় ভার্বাল নাউন প্রাধান্য পাবে। ভার্বাল নাউন থাকলে জেরান্ডের টাইম নাই। আহা আহা, কি শিখাইছে তোমাদেরকে কোন এক স্যার।
এই যে যে ভার্বাল নাউন থাকলে ভার্বাল নাউন হবে, জেরান্ডের টাইম নাই। আল্লাহর দুনিয়ার কোনো বইতে আমার এটা দেখাইতে পারবা? দেখাতে পারবা যে ভার্বাল নাউন থাকলে ভার্বাল নাউন দেখাইতে হবে, জেরান্ডের টাইম নাই, অথবা জেরান্ডের চাইতে ভার্বাল নাউনের গুরুত্ব বেশি? কোনো বইতে লেখা আছে আল্লাহর দুনিয়ার? আমি অন্তত বাইরের দেশের লেখকদের অন্তত 22টা বই পড়ছি, বাংলাদেশের লেখকদের বই না, অন্তত 22টা বই পড়ছি বাইরের দেশের লেখকদের বই, যেগুলো আমি আগের ক্লাসে তোমাদের দু একটা বলছিলাম। মানে গর্ব অহংকারের জন্য বলতেছি না, আমি পাই নাই কোথাও জেরান্ড পার্টিসিপলের, আমি এটা পাই নাই কোথাও। আমি তোমাদের একটা বলি, মানে আমি কোনো টিচারকে অসম্মান করার জন্য বলতেছি না, আমি কোনো টিচারকে অসম্মান করার জন্য বলতেছি না, কিন্তু আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বলি, জেরান্ড পার্টিসিপলের উপরে জেরান্ড পার্টিসিপল, এটাই তো ভার্বাল নাউনের আলোচনা, ভার্বাল অ্যাডজেক্টিভ ওর মধ্যেই আছে। জেরান্ড পার্টিসিপলের উপরে 10 পৃষ্ঠার বেশি কোনো টিচার পড়ে নাই, চ্যালেঞ্জ। আমি দু একজন বাদ দিলাম, আমার মতো দু একজন থাকতে পারে, কিন্তু মোর দ্যান অনলাইনে ভালো পড়ায়, মোর দ্যান 100 ইংরেজি টিচার আছে। 100 ইংরেজি টিচার আছে, 100 ইংরেজি টিচার আছে। তুমি আমি চ্যালেঞ্জ করে বললাম 10 পৃষ্ঠার বেশি কেউ পড়ে নাই কোনো আলোচনা। কারণ আমরা যে আমাদের দেশের লেখকদের বই পড়ি আল্লাহর রহমতে, ওর মধ্যে কয় পৃষ্ঠা আলোচনা আছে জেরান্ড পার্টিসিপলের? এমসিকিউ প্রশ্ন বাদ দিলে 2 পৃষ্ঠার আলোচনাও নাই, এমসিকিউ প্রশ্ন সহ সর্বোচ্চ 10 পৃষ্ঠা হবে। আমি তোমারে একটা বইয়ের কথা বলি, অনলাইনে সার্চ করে পাবা তুমি, চাপাবাজের কিছু নাই। আমি পড়ছি, আমার কাছে একটা কপি আছে, জানো, এই কপি ছাপানোর পরে কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, কোম্পানি আর বই ছাপায় না, ওই কপি আমি পড়ছি। তুমি তো পাবা না, না, অনলাইনে অ্যাভেলেবল, সার্চ দিলেই পাবা, তুমি অনলাইনে অ্যাভেলেবল সার্চ দিলেই পাবা। সেটা কি? সেটা হলো, বইটার নামই হলো ইউজ অফ জেরান্ড অ্যান্ড পার্টিসিপল, ইউজ অফ জেরান্ড অ্যান্ড পার্টিসিপল। এটা একটা বইয়ের নাম। এই বইতে শুধুমাত্র একটা বই, শুধুমাত্র জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে আলোচনা করছে, শুধুমাত্র জেরান্ড এবং পার্টিসিপল। কয় পৃষ্ঠার বই জানো? 117 পৃষ্ঠা, 117 পৃষ্ঠার বই, 117 পৃষ্ঠার বই, শুধুমাত্র জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে আলোচনা। আমি কোনো জায়গায় পাই নাই এটা যে জেরান্ড এর চাইতে ভার্বাল নাউনের প্রাধান্য বেশি। আচ্ছা, যাই হোক, তো এই জন্য এই কথাগুলো যে বলে এটা তার নিজস্ব মতামত, অ্যাবসলিউটলি এটা নিজস্ব মতামত, ঠিক আছে? ওকে, তবে হ্যাঁ, একটা জিনিস তোমরা ভালো করছো, কোনো শিক্ষকের নাম বলবা না, খবরদার। কারো নাম বলে কখনো বদনাম করবা না, বদনাম বা সুনাম করতে পারো, হ্যাঁ, কিন্তু কারো নাম বলে কখনো বদনাম করবা না, যে ওই টিচার আমাদেরকে তো এগুলো পড়াইছে, এগুলো তো ভুল, এরকম ভাবে বলবা না কেউ, ঠিক আছে? এটা ভালো লাগছে যে কোনো এক শিক্ষক এই কথাটা হিসাবে বলছে, সে এটা মানে বিষয়টা আমার কাছে পছন্দ হইল। ওকে, আচ্ছা, দেখি এই বইটা আমি তোমাদেরকে, তোদের পড়ার দরকার না, এখন তো তুই 117 পৃষ্ঠা পড়তে পারবি না। আসলে এই বই তোদের জন্য না, এই বই টিচারদের জন্য, 117 পৃষ্ঠার বই জেরান্ড আর পার্টিসিপল নিয়ে, 117 পৃষ্ঠা। 117 পৃষ্ঠার মধ্যে আমাদের বাংলাদেশের সব গ্রামার কমপ্লিট হয়ে যায়, সব গ্রামার টপিক কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, ওকে, তাও আমি গ্রুপে দিবানি, যাতে চাপাবাজে মনে না করিস তোরা, এই জন্য আমি গ্রুপে বইটার লিঙ্ক দিবানি। আমার কাছে পিডিএফ আছে, তো আমি পিডিএফটা দিয়ে দিবানি। আচ্ছা, কারো যদি এক নজর দেখতে মন চায় দেখো। ওকে, ঠিক আছে, আমরা পরের কোশ্চেনটা দেখি। তাহলে আমরা কি দেখলাম ভাই? সোজা বাংলায় আমার উপর আস্থা থাকলে ইনশাল্লাহ ধরা খাবি না কোথাও। আচ্ছা, ভার্বাল নাউন আমি খুঁজবো অপশন থেকে দি প্লাস ভার্বের সাথে আইএনজি, তারপরে অফ। যদি সেটা না থাকে কিন্তু আমাকে ভার্বাল নাউন খুঁজে বের করতে বলছে, তাহলে ভার্বের সাথে আইএনজি, এটাতেই যথেষ্ট, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা এরপরে কোশ্চেন দেখি। When I am online, যখন আমি অনলাইনে, I have liberty, আমার স্বাধীনতা আছে। যখন আমি অনলাইন, তখন আমার স্বাধীনতা আছে। এই অনলাইনটাকে অনেকে অ্যাডভার্ব বলে, জানো, আমি তাদেরকে খারাপ বলি না, কারণ তাদের একটা যুক্তি আছে, কিন্তু যুক্তিটা ভুল যুক্তি, এই আর কি।
তাদের যুক্তিটা হলো আমি কোথায় আছি, অনলাইনে আছি। আমি কোথায় আছি, আমি অনলাইনে আছি। তাহলে কোথায়, কখন, কিভাবে, কেন অ্যাডভার্ব। কোথায়, কখন, কিভাবে, কেন অ্যাডভার্ব। তো এই জন্য তারা এটাকে কি দাগাবে, এটাকে তারা দাগাবে হলো এটা অ্যাডভার্ব। কিন্তু না ভাই, এটা অ্যাডভার্ব না। এটা কি না বলো, এটা অ্যাডভার্ব না, এটা অ্যাডজেক্টিভ। কেন এটা অ্যাডজেক্টিভ? কারণ আসলে সে কোথায় আছে, সে কোথায় আছে এইটার চাইতে বেশি বুঝাইছে সে কেমন আছে, তার অবস্থাটা বোঝাইছে। হোয়েন আই এম অনলাইন, যখন আমি অনলাইন তখন আমি আই হ্যাভ লিবার্টি, আমার স্বাধীনতা আছে। তার মানে অবস্থার কথাটা এখানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আর আরেকটা কথা হলো কি, সাধারণত অ্যামিজারের পরে, এগুলো লিঙ্কিং ভার্বের মতো কাজ করে, সাধারণত অ্যামিজারের পরে যে একটা মাত্র ওয়ার্ড যদি থাকে এটা সাধারণত নাউন হয় অথবা অ্যাডজেক্টিভ হয়, নাউন হয় অথবা অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে, ওকে। সো এটা হলো অ্যাডজেক্টিভ, অবস্থাটা বোঝাইছে যখন আমি অনলাইন। ওকে, যেমন আমাদের কোচিং এর অবস্থাকে, আমরা কোন কোচিং, অনলাইন কোচিং। এআরএস কোন কোচিং, অফলাইন কোচিং। ওকে, আচ্ছা একটা মিনিট না 30 সেকেন্ড তোমরা একটু ই করো, 30 সেকেন্ড। আচ্ছা, এই ব্যাটারি চার্জে দিয়ে চালাই তারপরও চার্জ শেষ হয়ে যায় কেন? ক্যামেরা কি একটা আজব জিনিস রে ভাই। আমার ক্লাসে দুনিয়ার সব সমস্যা। কি করছি আমি, নামাজ পড়ে ক্লাস শুরু করলাম, মাথায় তাও টুপিও দিছি। আচ্ছা, ও সাউন্ড দি অন ছিল, চার্জে দিয়ে চালাই খাইছে রে, সাউন্ড অন ছিল ভাইকে বলে গালাগালি করি নাই। আচ্ছা, এখানে যে মাইক্রোফোন আছে খেয়াল ছিল না। ওকে, ঠিক আছে, চলো আমরা তারপরে কোশ্চেনে যাই। আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ফ্লার্টস হ্যাভ পিপল, ফ্লার্টস লিভ পিপল, ছেড়ে দেয়, রেখে দেয় লোকজনকে, ভালনারেবল টু ওয়াটারবোর্ন ডিজিজ। ওয়াটারবোর্ন মানে কি, পানিবাহিত, পানিতে জন্ম নেয়, পানির মাধ্যমে ছড়ায়, পানিবাহিত লোক। আচ্ছা, ভালনারেবল মানে কি, ভঙ্গুর। সো এটা অ্যাডজেক্টিভ। অ্যাবল থাকলে সাধারণত আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলি। আচ্ছা, ভালনারেবল, ভঙ্গুর, অ্যাডজেক্টিভ। ওকে, এবার আসো তারপরে আমরা দেখি তাহলে ভালনারেবল অ্যাডজেক্টিভ। আচ্ছা, এবার আসো তারপরে 17 উই অট টু ইমপ্রুভ দ্য কন্ডিশন অফ দোজ হু ফিল ডাউন ট্রুডেন। এই যে ফিল, ফিল কোন ভার্ব বলো, লিঙ্কিং ভার্ব, তাই না? তোমরা পড়ছো না? দেখো, আমি আশা করি এটা অন্তত রিডিং পড়ছো, বা আমি বললে মনে পড়বে। ফিল, সিম, তারপরে হলো টেস্ট, তারপরে গো, এগুলো কি, লুক, লিঙ্কিং ভার্ব, যেটা অ্যামিজারের মতো অর্থ দেয়, যেটা আসলে কোনো কাজ বোঝায় না, অ্যামিজারের মতো অর্থ দেয়। তাই এদের পরে অ্যাডজেক্টিভ বসে, একটা মাত্র ওয়ার্ড হলে সাধারণত সেটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে ফিল কেমন বোধ করে, ডাউন ট্রুডেন। ডাউন ট্রুডেন মানে কি, ডাউন ট্রুডেন মানে হলো নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত। আচ্ছা, নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত। ওকে, সো এটা অ্যাডজেক্টিভ। 17। 18 নাম্বার, লাইফ ইজ এ ওয়াকিং শ্যাডো। লাইফ ইজ এ ওয়াকিং শ্যাডো, জীবন একটা চলন্ত ছায়া। এই ওয়াকিংটা কি, এটা অ্যাডজেক্টিভ। আরেকটা জিনিস দেখো, এই ওয়াকিংটা কিন্তু পার্টিসিপলও বটে। যদি একটা কন্টিনিউয়াস অর্থ বোঝায় তাহলে সেটা পার্টিসিপল হয়, প্রেজেন্ট পার্টিসিপল। এটা কিন্তু পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ দুইটাই। অপশনে দেখো পার্টিসিপলটা দেয়ই নাই, তার মানে সে ওই ঝামেলার মধ্যে যাই নাই, জেরান পার্টিসিপলের ঝামেলায় সে যাই নাই, সে পার্টস অফ স্পিচের ঝামেলাটা শুধুমাত্র আনছে। তাহলে এখানে ওয়াকিংটা শ্যাডোকে মডিফাই করছে, তাহলে সেটা কি হবে, নাউনকে মডিফাই করলে সে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা, পার্টিসিপল।
সো পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ। আচ্ছা, তোমাদেরকে একটা ছোট্ট একটা বিষয় বলি, যারা আমার ক্লাস আগে করছো তারা বাদে বাকিরা আনসার করবা। আমরা কি জানি জেরান্ড পার্টিসিপলের ক্ষেত্রে, যে পার্টিসিপল, তাই না, পার্টিসিপল হলো অ্যাডজেক্টিভের মতো কাজ করে, বা অ্যাডভার্বও হয়, সাধারণত অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আচ্ছা, আর জেরান্ড কোন পার্টস অফ স্পিচ হয় বলো তো? জেরান্ড কোন পার্টস অফ স্পিচ হয়? জেরান্ড হয় হলো নাউন, হাউন না কিন্তু, আবার নাউন। আচ্ছা, তো জেরান্ড হলো নাউন হয়। তোমরা কি কেউ জানো জেরান্ড এটা অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করে? জানো এটা কেউ? কে কে জানো? ইয়েস লিখবা যে জানো, এবং আমি পড়ছি স্যার, পণ্ডিতে দেখানো দরকার নেই, পণ্ডিতে দেখানো দরকার নেই। যে জানো সে বলবা ইয়েস, যে জানো না সে লেখো নো। পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে আমরা জানি, লেখার দরকার নেই। জেরান্ড নাউন হিসেবে কাজ করে আমরা জানি, লেখার দরকার নেই। জেরান্ড অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করে, এইটা কে কে জানো? আমরা কিন্তু একতরফা পড়ায় আসছি, তাই না? পার্টিসিপল অ্যাডজেক্টিভ জেরান্ড নাউন, পার্টিসিপল অ্যাডজেক্টিভ জেরান্ড নাউন, পার্টিসিপল অ্যাডজেক্টিভ জেরান্ড নাউন, দুইটার মধ্যে মিল কোথায়? বলে মিল হলো দুইটাই ভার্বের সাথে আইএনজি। পার্থক্য কোথায়? পার্থক্য হলো পার্টিসিপল অ্যাডজেক্টিভ জেরান্ড নাউন। কিন্তু তুমি কি জানো জেরান্ড অ্যাডজেক্টিভও হতে পারে? এবং ওই প্রশ্ন আসলে তুমি বুঝবা কেমনে? এই যে দেখছো, অধিকাংশই নো। ভাই, এ পর্যন্ত আমাদের যে ক্লাস হয়েছে তার কোনো পিডিএফ আমরা পাই নাই। সকল পিডিএফ দেয়া হয়েছে, সকল পিডিএফ দেয়া হয়েছে। একটা লিংক দেয়া হয়েছে, ওই লিংকের মধ্যে সকল পিডিএফ আছে, ওই লিংকটা দেয়া হয়েছে, এবং পরবর্তী সকল পিডিএফ ওখানেই আপলোড হবে। হ্যাঁ, এটা ফিচার্ড করা হয় নাই, আমি বলে দিচ্ছি, ফিচার্ড করে দেবে তোমাদেরকে। আর এখানে দেখো শোয়েব নামে একজন আছে, ওকে বললেও এটা ফিচার্ড করে দিবে। এক্সাম্পল দেন ভাই, গুড। এক্সাম্পল ছাড়া বিশ্বাস করি না, যা দেখি নাই দুই নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। স্যার এটা জবে গেলে শিখে নিব, অনন্ত দাস। ভাইয়া তুমি জবে গেলে শিখে নিবা এটা? আহা, আফসোস। অনন্ত দাস কিছু মনে করো না ভাই, এটা অ্যাডমিশনের কোশ্চেন। জেরান্ড যে অ্যাডজেক্টিভ হয় এটা অ্যাডমিশনের কোশ্চেন। অনন্ত দাস কি মনে করছে জানো? অনন্ত দাস মনে করছে স্যারে মনে হয় একটা ভাবটাপ নিয়ে এখন নতুন কিছু একটা আমাদেরকে শিখাবে। মানে তুমি মাইন্ড করো না, কেমনি মজা করে বললাম। মানে স্যার মনে হয় এখন ভাবটাপ নিয়ে কিছু একটা শিখাবে, এটা অ্যাডমিশন। এই জন্য বলছে স্যার এটা আমরা বড় হয়ে শিখবো, এখন আমাদের এটা লাগবে না। এটা অ্যাডমিশনের কোশ্চেন। এই জেরান্ড অ্যাডজেক্টিভ হয়, সেই কোশ্চেন অ্যাডমিশনের কোশ্চেন। আহা, আফসোস। মানে আমি তোমাকে কিছু বলতেছি না, প্লিজ তুমি অন্য কিছু মনে করো না, কিন্তু এই যে আমাদের ঘাটতিটা না, এই ঘাটতিটা আমাদেরকে পিছায় দেয়। যেই জায়গায় সময় দেওয়া দরকার আমরা ওই জায়গায় সময় দিই না, আফসোস। ছোট্ট দুইটা উদাহরণ দেখাই, ছোট্ট দুইটা উদাহরণ শিখে যাবা, আর কোনো কনফিউশন থাকবে না। ছোট্ট দুইটা উদাহরণ, ছোট্ট দুইটা উদাহরণ, এবং তুমি এই দুইটা উদাহরণ দেখার পরে আমারে বলবা এটা অ্যাডমিশনে কোশ্চেনে আসছে কি আসে নাই। এই উদাহরণ দেখার পর তুমিই বললো বা তোমরাই বললো। Drinking horse should not be disturbed. আচ্ছা, আরেকটা উদাহরণ, drinking water should be pure. এই দুইটা প্রশ্নের মধ্যে তোমরা প্রথমে আনসার করো। এই দুইটা প্রশ্নের মধ্যে ড্রিঙ্কিং এরা কি? আমি অপশন দিচ্ছি। অপশন এ, প্রথমটা জেরান্ড, পরেরটা পার্টিসিপল। অপশন বি, প্রথমটা পার্টিসিপল, পরেরটা জেরান্ড। অপশন সি, বোথ পার্টিসিপল। অপশন ডি, বোথ জেরান্ড।
দাগাও। কোন এক বইয়ে পড়ছিলাম জেরান্ড অ্যাডজেক্টিভেরও কাজ করে। মুখের কথা কেড়ে নেয় অন্য। আচ্ছা, বোথ পার্টিসিপল। বলো 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 বলো। বলো, আনসার করো। আর এর জন্য কোন টপিক ভালো করে দেখবো, সাজেশন দিয়েছি ভাইয়া, সাজেশন দিয়েছি, ওই একটা লিঙ্কই আছে। আমি এটাকে ফিচার করে দিতে বলতেছি, ওই একটা লিঙ্কের মধ্যে পিডিএফ আছে, সাজেশন আছে, সবকিছু আছে ওখানে একটা লিঙ্কের মধ্যে। আচ্ছা দেখো, এর চাইতে সহজ কোনো প্রশ্ন আছে? ড্রিঙ্কিং হর্স শুড নট বি ডিস্টার্ব, ড্রিঙ্কিং ওয়াটার শুড বি পিওর। প্রথমে আইএনজি আইএনজি, নাউন নাউন, শুড শুড, বি বি, খালি একটা নেগেটিভ আর একটা অ্যাফার্মেটিভ। এই সেম গঠন না, সেম স্ট্রাকচার না? তাহলে দুইটার নিচে যদি আন্ডারলাইন দেয়, কোন শালায় বলবো যে এই দুইটা আলাদা আনসার? কেউ এটা বিশ্বাস করবো এই দুইটা আলাদা? আচ্ছা, এখানে কোন দুইটা, এখানে কোন দুইটা আমাদের, মানে এই দুইটা কি জেরান নাকি পার্টিসিপল, পার্টিসিপল নাকি জেরান? মানে এইটা যদি আমি ধরো যে বলি, তাহলে এটা, আচ্ছা এখন ঠিক আছে তো মনে হয়? ওকে, তো এটা যদি আমি ধরো যে বলি, এটা এটা কি, অধিকাংশে আমরা বলবো যে এই দুইটাই হলো হয় জেরান, নাহলে দুইটাই কি বলো পার্টিসিপল, তাই না? কিন্তু না, এই দুইটার একটা জেরান্ড একটা পার্টিসিপল, একটা জেরান্ড এবং একটা কি বলো পার্টিসিপল। ঠিক আছে, আসো এটা বুঝবো কি করে আমরা একটু দেখি। ড্রিঙ্কিং হর্স, এটাকে বলে কম্পাউন্ড ওয়ার্ড। কি ওয়ার্ড বলে ভাইয়া? কম্পাউন্ড ওয়ার্ড। ড্রিঙ্কিং, তারপরে হর্স আছে, ড্রিঙ্কিং ওয়াটার আছে, একটা আইএনজি আর একটা নাউন নিয়ে একটা কম্পাউন্ড ওয়ার্ড হয়। কম্পাউন্ড ওয়ার্ডের মধ্যে মনে রাখবা, কম্পাউন্ড ওয়ার্ডের মধ্যে যদি যদি কম্পাউন্ড ওয়ার্ডে থাকা শব্দগুলো নিয়ে যদি কন্টিনিউয়াস টেন্স তৈরি করা যায়, যদি কন্টিনিউয়াস টেন্স তৈরি করা যায়, তাহলে সেটা হবে পার্টিসিপল। যদি কন্টিনিউয়াস টেন্স তৈরি করা যায় এই কম্পাউন্ড ওয়ার্ড নিয়ে, এই কম্পাউন্ড ওয়ার্ড নিয়ে যদি কন্টিনিউয়াস টেন্স তৈরি করা যায়, তাহলে সেটা পার্টিসিপল। আর যদি কন্টিনিউয়াস টেন্স তৈরি করা না যায়, কন্টিনিউয়াস তৈরি করা না যায়, তাহলে সেটা জেরান্ড। খাতায় লিখে রাখো, অথবা হয়তো এটা অনেকে জানো। যদি কম্পাউন্ড ওয়ার্ড দিয়ে কন্টিনিউয়াস টেন্স তৈরি করা যায়, তাহলে সেটা পার্টিসিপল। যদি কন্টিনিউয়াস টেন্সের মতো বানানো না যায়, তাহলে সেটা জেরান্ড। এবার আসো, ড্রিঙ্কিং হর্স, এটাকে কন্টিনিউয়াস বানানোর চেষ্টা করো। হর্স ইজ ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং হর্স, হর্স ইজ ড্রিঙ্কিং। ঘোড়া পানি পান করছে, তাকে ডিস্টার্ব করা উচিত না, তাই তো? তাহলে কন্টিনিউয়াস করা যায়। হর্স ইজ ড্রিঙ্কিং, কন্টিনিউয়াস করা যায়। কন্টিনিউয়াস করা গেলে এইটাকে বলবো আমরা পার্টিসিপল। কি বলবো? এটাকে পার্টিসিপল বলবো।
ঠিক আছে। আর যদি কন্টিনিউয়াস না করা যায় তাহলে জেরান্ড। দ্বিতীয়টা দেখো, ড্রিঙ্কিং ওয়াটার, এটাকে কন্টিনিউয়াস করার চেষ্টা করো। ওয়াটার ইজ ড্রিঙ্কিং, পানি পান করতেছে। পানি নিজে পান করে? পানি নিজে নিজেকে পান করে? এখানে কি এটা বলছে পানি নিজেকে যখন পান করে তখন পিওর থাকা উচিত? না, মানুষ পানি পান করে। সো এখানে কন্টিনিউয়াস করা গেল না। যেহেতু কন্টিনিউয়াস করা গেল না, এটা কি বলো? এটা হলো তোমার জেরান্ড। তাহলে প্রথমটা পার্টিসিপল, পরেরটা জেরান্ড। তাহলে আমার এখানে সঠিক উত্তর হলো অপশন বি, প্রথমটা পার্টিসিপল, পরেরটা জেরান্ড। অথচ তারা দেখতে চেহারায় একই রকমের। এইবার আসো স্যার, আপনি যেটা বলছিলেন সেটা তো এখনো বললেন না। আপনি তো জেরান্ড পার্টিসিপল খালি পার্থক্য দেখাচ্ছেন। আপনি বলছিলেন জেরান্ড অ্যাডজেক্টিভ হয়, কই সেটা কই? এই যে দেখো, এখানে ড্রিঙ্কিং হর্সকে মডিফাই করছে। কেমন ঘোড়াকে ডিস্টার্ব করা উচিত না? পানি পানরত ঘোড়া। তার মানে ড্রিঙ্কিং এখানে হর্সকে মডিফাই করে সে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আবার কেমন পানি বিশুদ্ধ হওয়া উচিত? খাবার পানি বিশুদ্ধ হওয়া উচিত। এখানেও ড্রিঙ্কিং ওয়াটার নাউনকে মডিফাই করে সেও অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তার মানে পার্টিসিপলও অ্যাডজেক্টিভ, জেরান্ডও অ্যাডজেক্টিভ। এই যে জেরান্ড অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। তাহলে এগুলো কিভাবে বুঝবো আমরা? এই ধরনের কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে কিভাবে ফাইন্ড আউট করবো জেরান্ড পার্টিসিপল? কন্টিনিউয়াস টেন্স করা গেলে পার্টিসিপল, কন্টিনিউয়াস করা না গেলে জেরান্ড। আর এরা দুইজনই পরের নাউনকে মডিফাই করছে বলে এরা দুইজনই পার্টস অফ স্পিচের দিক থেকে অ্যাডজেক্টিভ। এই তো ঈশান সূত্রধার বলছে সবই বুঝলাম, জেরান্ড কিভাবে অ্যাডজেক্টিভ হয় বুঝলাম না। এখন বুঝছো ঈশান? ঈশান এখন বুঝছো? ঈশান কি বুঝছো? আচ্ছা, ওকে, ক্লিয়ার কিনা বলো। দরকার আবার বলবো, আরো উদাহরণ দিব, আরো উদাহরণ দিব। যদি বলো আরো উদাহরণ দিব। বুঝছো কিনা বলো, বুঝছো কিনা বলো। কারণ আমার কথা হলো ভাই, আমার কাছ থেকে যেটুকু শিখবা জীবনে একবার শিখবা, সারা জীবন তুমি আমার প্রতি মাসে মাসে কোর্স কোর্স কিনবা নাকি? ফাইজলামি নাকি একটা? জীবনে একবার শিখবা। আরেকটা উদাহরণ দেই, আসো। আরেকটা উদাহরণ হলো প্লেইং ফুটবল। আচ্ছা, ফ্লাইং দিয়ে একটা উদাহরণ দেই। ফ্লাইং বার্ড, ফ্লাইং বার্ড should not be caught. উড়ন্ত পাখি ধরা উচিত না, বা আমি এখানে মার্ডার লিখতে পারতাম, শব্দটা লিখলাম না। উড়ন্ত পাখিকে মানে মেরে ফেলা উচিত না। ওকে, ফ্লাইং বার্ড। আচ্ছা, এবার আসো, ফ্লাইং কাইটস। না, কাইটস দিলে তো তোমার ই হয়ে যাবে, ঘুড়ি। আচ্ছা, ফ্লাই, এটা আগে বলো, এটা আগে বলো, তারপর আমরা আরেকটা সেন্টেন্স দিচ্ছি। এটা কি তোমার জেরান্ড নাকি পার্টিসিপল? ফ্লাইং বার্ড, এটা কি জেরান্ড নাকি পার্টিসিপল? এটুকু দেখো, আগে আগে এই কোশ্চেনটার আনসার দাও। ফ্লাইং বার্ড এটা কি জেরান্ড নাকি পার্টিসিপল? বলো, এইটুক বলো আগে, তারপর বাকি উদাহরণটা দিচ্ছি। একটা একটা করে দেখো, এইটুক আগে বলো।
ওকে গুড। আচ্ছা বার্ড হলো আমার এখানে, সরি সরি সরি, আচ্ছা আমি কি বলছিলাম যে কন্টিনিউয়াস যদি করা যায় কম্পাউন্ড ওয়ার্ডে, কন্টিনিউয়াস করা গেলে তারা পার্টিসিপল। তাহলে দেখো ফ্লাইং বার্ডকে তুমি কন্টিনিউয়াস করো, বার্ড ইজ ফ্লাইং, সেই পাখিকে ধরা উচিত না। বার্ড ইজ ফ্লাইং, যে পাখিটা উঠতেছে সেই পাখিকে ধরা উচিত না, কন্টিনিউয়াস করা যায়। তাহলে করা গেলে এটা কি বলো, এটা হলো আমার পার্টিসিপল। ওকে এবার আসো ফ্লাইং টিকেট, ফ্লাইং টিকেট must be confirmed at first. তুমি যদি বিদেশে যেতে চাও তোমাকে যাওয়ার জন্য আগে টিকিট কনফার্ম করতে হবে, রাইট? এইবার বলো ফ্লাইং টিকেট এটা জেরান্ড নাকি পার্টিসিপল? জেরান্ড নাকি পার্টিসিপল? জেরান্ড নাকি পার্টিসিপল? উপরেরটা আমরা পাইছি কন্টিনিউয়াস করা গেছে, এই জন্য এটাকে আমরা বলছি হলো পার্টিসিপল। এবার এটা করো তো, ফ্লাইং টিকেট, ফ্লাইং টিকেট মানে কি? টিকেট ইজ ফ্লাইং, টিকেট ইজ ফ্লাইং নাকি টিকেট ফর ফ্লাইং? ওড়ার জন্য মানে কি, ভ্রমণের জন্য। কিন্তু ওরা মানে তো বুঝতে পারতেছো, বিমানে ওরা মানে বিমানে ভ্রমণ। তাই বিমানে ভ্রমণের জন্য টিকিট নাকি টিকিট নিজেই উঠতেছে? টিকিট নিজেই উঠতেছে না, টিকিট নিজে উঠতেছে না। তাহলে এটা কন্টিনিউয়াস করা যায় না, টিকিট ইজ ফ্লাইং, কন্টিনিউয়াস করা যায় না। যেহেতু কন্টিনিউয়াস করা যায় না তাহলে এটা কি? এটা হলো জেরান্ড, কন্টিনিউয়াস না করা গেলে জেরান্ড। এইবার আসো এখানে ফ্লাইং বার্ডকে মডিফাই করতেছে, কেমন পাখি? উড়ন্ত পাখি। এখানেও বলতেছে কোন টিকিটকে মডিফাই করব? ফ্লাইং টিকিটকে মডিফাই করো। তার মানে যে টিকিটটা তুমি ফ্লাই করতে নিবা ওই টিকিটটাকে মডিফাই করো। এখানেও ফ্লাইং টিকিটকে মডিফাই করছে, তার মানে এখানে নাউনকে মডিফাই করে সে কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এখানেও সে অ্যাডজেক্টিভ, এখানেও অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ হওয়ার শর্ত হলো পরের নাউনকে মডিফাই করা, আর জেরান্ড হওয়ার শর্ত হলো কন্টিনিউয়াস করতে না পারা, আর পার্টিসিপল হওয়ার শর্ত হলো কন্টিনিউয়াস করা করতে পারা। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? টিকিট ইজ ফ্লাইং দিয়ে একজন আবার মজার ইমোজি দিছে, গুড। এটা যদি হইতো তাহলে তো কত ভালো হইতো। নামাজের বিরতি দিবেন না, আমরা ক্লাসটা একটু পরে শেষই করে দেব নামাজের বিরতি সহ ইনশাল্লাহ। ওকে আশা করি এটা ক্লিয়ার। ভাই বিশ্বাস কর জেরান্ড পার্টিসিপলের উপরে পৃথক একটা ক্লাস দেওয়া উচিত, তাহলে না সুন্দর করে তোদেরকে আমি সাজাই দিতে পারতাম। আচ্ছা যাই হোক, ওকে চলো আমরা পরের কোশ্চেনটা দেখি। এই যে দেখো লাইফ ইজ এ ওয়াকিং শ্যাডো, জেরান্ড নাকি পার্টিসিপল বুঝবা কেমনে? অ্যাডজেক্টিভ এটা তো পরের কথা, অ্যাডজেক্টিভ তো সোজা আইডেন্টিফাই করা, তাই না? যে পরের নাউনকে মডিফাই করছে, পরের নাউনকে মডিফাই করছে, কেমন শ্যাডো? ওয়াকিং শ্যাডো। কিন্তু এটা জেরান্ড নাকি পার্টিসিপল? একটু আগে শেখানো শর্ত অনুযায়ী পড়ো তো, একটু আগে শেখানো শর্ত অনুযায়ী বলো তো। কন্টিনিউয়াস, এই যে এটা তো কম্পাউন্ড ওয়ার্ড, কন্টিনিউয়াস করা গেলে পার্টিসিপল, কন্টিনিউয়াস করা না গেলে জেরান্ড। তাহলে দেখো তো ওয়াকিং শ্যাডো মানে কি? শ্যাডো ইজ ওয়াকিং, ছায়া হাঁটছে। আমরা যখন হাঁটি তখন ছায়াও হাঁটে না? আমাদের জীবনকে এরকম একটা ছায়ার সাথে তুলনা করছে। তাহলে শ্যাডো ইজ ওয়াকিং, শ্যাডো হাঁটছে। আমরা যখন হাঁটি তখন ছায়াও কি করে? হাঁটে। তো এই যে ওইরকম একটা ছায়ার সাথে জীবনকে তুলনা করছে। তাহলে শ্যাডো ইজ ওয়াকিং, কন্টিনিউয়াস করা গেল, কন্টিনিউয়াস করা গেল। তাহলে এটা কি? এটা হলো তোমার পার্টিসিপল, এটা হলো তোমার পার্টিসিপল। ওকে এই উদাহরণগুলো এই পর্যন্ত কতবার আসছে বলো? কতবার আসছে আর কতবার আমরা ভুল করি? ওয়াকিং স্টিক কতবার আসছে তুমি বলো আমারে? আরেকটা হলো ওয়াকিং স্ট্রিট। দুইটা দেখে একেবারে সেম মনে হয়, ওয়াকিং স্টিক, ওয়াকিং স্ট্রিট। কোনটা কি? কোনটা কি বলো? এটা 1 নম্বর, এটা 2 নম্বর। কোনটা কি? দেখো তুমি কম্পাউন্ড ওয়ার্ড তো, তাহলে এটাকে কন্টিনিউয়াস করার চেষ্টা করো। স্টিক ইজ ওয়াকিং, স্টিক ইজ ওয়াকিং। লাঠি হাঁটতেছে, লাঠি হাঁটতেছে, হইলো? হইলো না। তাহলে কন্টিনিউয়াস করা গেল না, তাহলে ওয়াকিং জেরান্ড।
এবার আসো, স্ট্রিট ইজ ওয়াকিং, রাস্তা হাঁটতেছে, রাস্তা হাঁটতেছে, হইলো? হলো না, কন্টিনিউয়াস হলো না। তাহলে এটাও জেরান্ড, এইটাও জেরান্ড। এইবার আসো 3 নাম্বার, ওয়াকিং ম্যান, ওয়াকিং ম্যান, কম্পাউন্ড করো। ম্যান ইজ ওয়াকিং, কন্টিনিউয়াস করো, ম্যান ইজ ওয়াকিং, কন্টিনিউয়াস করা গেল, কন্টিনিউয়াস করা গেল, তাহলে কি হবে? পার্টিসিপল। দেখলে একই রকমের মনে হয়, কিন্তু কেউ পার্টিসিপল, কেউ জেরান্ড। উপরে দুইটা জেরান্ড, এই নিচেরটা পার্টিসিপল। কিন্তু কিন্তু এই ওয়াকিংও স্টিককে মডিফাই করতেছে। কেমন লাঠি, হাঁটার জন্য লাঠি, কেমন রাস্তা, হাঁটার জন্য রাস্তা, কেমন মানুষ, হাঁটতে থাকা মানুষ, তিনটা শব্দই পরের তিনটা নাউনকে মডিফাই করতেছে। সো পার্টস অফ স্পিচের দিক থেকে অল আর অ্যাডজেক্টিভ। তাহলে জেরান্ডো অ্যাডজেক্টিভ, জেরান্ডো অ্যাডজেক্টিভ, পার্টিসিপলও অ্যাডজেক্টিভ হতে পারে। এইভাবে কি আর ভুল হবে? এইভাবে যদি পড়ি আর আর ভুল হবে? বলো ইনশাআল্লাহ। কালকে কি ক্লাস 3টা হবে নাকি 2টা হবে? না, আজকে তো ওই যে পরীক্ষা ছিল, অনেকে পরীক্ষা দিয়ে বাইরে টারে গেছে, বাসায় গেছে, বাইসে গেছে, তারপরে ক্লাসটা করলো, এই জন্য 1 ঘন্টা পিছাই দিছি। বা আজকে নিতেই চাইছিলাম না ক্লাস, অনেকেই বলছে যে ভাইয়া আজকে ক্লাসটা নিয়েন না। তো পরাবার দেখলাম তোমরা অনেকেই ক্লাস নেওয়ার জন্য বলতেছো, এই জন্য ক্লাসটা নিলাম। এরপরে ক্লাস ওই 2টাই হবে। স্যার শ্যাডো তো নিজে নিজে ওয়াক করতে পারে না। ভাই এই জায়গায় তো আমাদের জ্ঞানের ঘাটতি, এই জায়গায় তো জ্ঞানের ঘাটতি। আমরা যখন হাঁটি তখন ছায়াকে টাইনে টাইনে নিতে হয়? আমরা যখন হাঁটি তখন ছায়াকে টেনে টেনে নিতে হয় আমাদের, না ও একাই হাঁটে? আমরা যখন হাঁটি তখন ছায়া ধুইরা থাপড়ে থাপড়ে নিতে হয়, একাই যায়। দিস ইজ কল্ড কন্টিনিউয়াস। এখন তুমি যদি এইভাবে চিন্তা করো, ভাইয়া ছায়া যে হাঁটবে ও তো কোনো মানুষই না, ছায়া যে হাঁটবে ও তো কোনো মানুষই না, এভাবে দিলে হবে না। তখন সাহিত্য বুঝতে হয়। এগুলোকে বলে কি বলো? ছায়া হাঁটে, এগুলোকে কি বলে? পার্সোনিফিকেশন। এগুলোকে বলে পার্সোনিফিকেশন। ঠিক আছে? আবহাওয়া কথা বলে, আবহাওয়া কথা বলে, জার্নি শুরু হবে নাকি হবে না, আবহাওয়া বলে দেয়। আবহাওয়া কি দিয়ে বলে দেয়? মুখ দিয়ে বলে নাকি মাইক দিয়ে বলে? এটা সাহিত্য বুঝতে হয়। এই জন্য আমাদের টুকটাক নলেজে এগুলো অনেক সময় ধরে না। ঠিক আছে? ওকে, আসো পরের প্রশ্ন। হুইচ
আচ্ছা, আমি আসলে তোমাদেরকে কি বলবো, তোমাদের সাথে